আর সেই ছবিগুলো নিয়ে আমরা স্মৃতির পথ ধরে হাঁটি। এই বিশেষ পর্বগুলো আমরা শুরু করেছিলাম বঙ্গ রাজনীতির প্রায় পিতামহ ভীষ্ম বিমান বসুকে দিয়ে। আজকে আমরা চলে এসেছি 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। তবে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে অন্দর মহলে উঁকি দেব আমরা। আর সফর সঙ্গী আপনি, আসুন আমার সঙ্গে। বেশি সময় ধরে দাপুটে বিরোধী নেত্রী, 1.5 দশক ধরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। কতটা পরিবর্তন হয়েছে, ভৌগোলিক পরিবর্তনের কথা বলছি না, কিন্তু সত্যি কথা বলতে এর উত্তর আমারও জানা নেই। কতটা পরিবর্তন হয়েছে তার, এর উত্তরই আজ খুঁজব। দিদি, এই জায়গাটা প্রায় একই রকম আছে। আমার মনে আছে, ধরুন আমরা গত শতাব্দীর 9-এর দশকে যারা কেরিয়ার শুরু করেছি, আমাদের কাছে তো আপনি খবরের সব থেকে বড় সোর্স ছিলেন। তো আমাদের একটা বড় দিনের অংশ কাটতো হয় ওইখানে ইটের পাঁজার পাশে, নয় এইখানে। আমি ছবিগুলো খুঁজছিলাম, 84, তারপরে ধরুন 89, এখানে একটা বোগেনভেলিয়া ছিল। আপনি রোজ তার আগে অনেক আগে থেকে তোমাদের প্রেস কনফারেন্সে তোমরা আসতে বিকেল 4টে, একদম তখন অভিষেক তোমাদের সাথে খেলতো। হ্যাঁ, ক্রিকেট খেলতো, একটা বল। দিদি, এইটা আকাশ, আর এই পাশেরটা অভিষেক, আর এটা আকাশ। ইনফ্যাক্ট বাজপেয়ীজিও যখন এলেন তখন তো ওরা খুবই ছোট। দিদি, আমার মনে আছে যে এই গ্রিলটার রং তখন নীল ছিল, আর আপনি বিরল রাজনীতিবিদদের মধ্যে একজন যিনি লেটার বক্সে নিজের ফোন নাম্বার লিখে রাখতেন। আমার লেখাটা মনে আছে, মমতা ব্যানার্জি, 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা 26, আর টেলিফোন নাম্বার তখন সম্ভবত ছিল 475 3000। 472904 475 3000 এখনো আছে, তাই? ও, ওটা অফিসে লেখা আছে। আচ্ছা, এইখানে আর তখন তো এত সিকিউরিটি ছিল না। আমার মনে আছে 2000 সালে যখন সিকিউরিটি এখনো বেশি নেই না, আমি বলছি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যখন বাজপেয়ী এলেন 2000 সালে, এই অবধি অ্যাম্বাসেডর গাড়ি এলো। হ্যাঁ, আপনি মাসিমা সব, হ্যাঁ, আমরা এখান থেকে রিসিভ করলাম। আমার সেই ছবিটাও মনে আছে, এইটা। হ্যাঁ, তো আপনি তো দিদি অনেক প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন, তো বাজপেয়ীজির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কি রকম? না, বাজপেয়ীজি আমাকে স্নেহ করতেন, ভালোবাসতেন। আর মনে রাখবেন, বাজপেয়ীজির গভর্নমেন্ট হয়েছিল আমাদের জন্য, কারণ তৃণমূল কংগ্রেস তখন তৈরি হয়েছিল 98 1 জানুয়ারি আমরা সিম্বল পেয়েছিলাম দিল্লি থেকে, ইলেকশন কমিশন থেকে। এবং তারপরে আমরা যে কন্টেস্ট করেছিলাম, তাতে আমরা 8টা সিট প্রথমে জিতেছিলাম, 7টা সিট। এবং সেই সিট জেতার পরে তখন বাজপেয়ীজির গভর্নমেন্টের মেজরিটি ছিল না। আমরা 7 জন নিঃশর্ত সাপোর্ট দিয়েছিলাম একটাই কারণে, যে তার আগে 3টে সরকার পরপর ভেঙে গিয়েছিল। মাত্র 2.5-3 বছরের মধ্যে 3টে নির্বাচন হয়েছিল। সেই জন্য প্রতিদিন তো লোকে ইলেকশনে যেতে চায় না, কষ্ট হয়, মানুষেরও হয়, যারা লড়ে, হাজার কোটি টাকা খরচ হয়। সেই জন্য আমরা সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা নিঃশর্তভাবে সমর্থন দিয়েছিলাম একটাই কারণে, যে আমরা মন্ত্রিত্বে যাব না, কিন্তু আমরা বাংলার জন্য একটা প্যাকেজ চাই। এবং সেই বাংলা প্যাকেজের মধ্যেই 3য় হুগলি সেতু থেকে শুরু করে, যতটুকু আমার মনে আছে, ECCL থেকে শুরু করে, চিত্তরঞ্জন লোকোমোটিভের ইম্পর্টেন্স থেকে শুরু করে, বাঁচানো থেকে শুরু করে, BCCL থেকে শুরু করে, তারপরে আর একটা হচ্ছে ইসকো মডার্নাইজেশন, এরকম অনেকগুলো দাবি ছিল। আর আপনি কন্টিনিউয়াস ওই বেঙ্গল প্যাকেজ কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না শুধু ফলো আপ করতেন না, না হলে একেবারে রাগারাগি করতেন। আমরা এতে যাচ্ছিলাম, ওই যখন ভূকম্প হলো, ওই যে গুজরাটে, গুজরাটের ভুজে, তখন আমরা যাচ্ছিলাম একসাথে। তার কারণ হচ্ছে তখন গুজরাটে কি হলো, তখন গুজরাটে মেটেরিয়ালস নিয়ে যাওয়ার জন্য কোনো স্কোপ ছিল না। তখন অটলজি আমাকে ডাকলেন, ডেকে বললেন, মমতা जी कैसे रिलीफ मटेरियल्स भेजेगा। তো আমি বললাম যে आप हमको 24 ঘন্টা মौका दीजिए। রেল মিনিস্টার ছিলাম তখন, আমি 24 ঘন্টার মধ্যে আমার রেল লাইনের কাজ চলছিল, আমি পুরো রেল লাইনের লাইনটা পেতে দিলাম, দিয়ে বললাম अभी आप भेजिए रिलीफ मटेरियल्स, কাল से होगा।
তো যখন রিলিফ মেটেরিয়ালস পাঠালো তারপরের দিন আমরা একসাথে গেলাম, সোনিয়াজিও গেছিলেন। তখনই আমি নরেন্দ্র মোদীকে প্রথম দেখেছিলাম, উনি একটা ব্যাগ হাতে যাচ্ছিলেন, বাট আমি তখন ওনাকে চিনতাম না। তারপরে তো উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনি বেশ কয়েকবার মিট করেছেন, তো এই দুজন প্রধানমন্ত্রীকে আপনার তুলনামূলকভাবে কি রকম লেগেছে? বাজপেয়ীজির সঙ্গে আপনি কাজ করেছেন আর এনাকে বিভিন্ন ওনার সাথে আমি সরকারি- কাজ করিনি, সুতরাং যত কম কথা বলা যায় তত ভালো। আমি মিট করেছি অনেকবার, মিট করতে গিয়ে আমার প্রবলেম হয়নি, কারণ দেখা হলে ঠিক আছে ক্যাসা মমতাজি, তো আমাদের সৌজন্য অলওয়েজ চলে। আমরা একবার সেন্ট্রাল বলেছিলেন হলে, আপনি আমার কি মিষ্টি পাঠান না না regular। সে তো দেখো হ্যাঁ। সেন্ট্রাল হলে আমরা আগে সবাই মিশতাম, একদম এখন তো সব বন্ধ হয়ে গেছে। সর্বদলীয় তো আড্ডা হতো। সর্বদলীয় আড্ডা হতো, সাংবাদিকরাও থাকতো। হ্যাঁ এখন তো এসব কিছুই নেই। এখন হয়তো দেখা হলে কথা ভালো বলে, কিন্তু কাজ হয় না, নো ওয়ার্ক। আজ পর্যন্ত আমি কোনো কাজ পাইনি এই 14 বছরে। আর বাজপেয়ী আমাকে স্নেহ করতেন, যেমন ভরসা করতেন, ভালোবাসতেন। ওনার যখনই জীবনে কোনো প্রবলেমেটিক টাইমে এসেছেন, ওনার ওএসডি তখন ছিল সুধীন্দ্র কুলকার্নি, সুধীন্দ্র কুলকার্নি, মহারাষ্ট্রের লোক, একদম। তাকে আমার বাড়িতে পাঠিয়ে দিতেন। হ্যাঁ। এবং তিনি এসে আমাকে, যেমন আমি একটা দিদি, এই ঘটনা- সুধীন্দ্র কুলকার্নির একটা কথা বলি, সেটা হচ্ছে পেট্রোলিয়াম দাম বাড়লো, আপনি রেগে মেগে রইলো ঝোলা চললো ভোলা বলে কলকাতা চলে এলেন। পরের ফ্লাইটে, স্পেশাল ফ্লাইটে উনি সুধীন্দ্র কুলকার্নিকে পাঠালেন, আমার মনে আছে। म्यूचुअल फंड इन्वेस्टमेंट प्लेटफॉर्म्स तो बहुत सारे हैं, पर उसमें इन्वेस्टमेंट रिलेटेड डिसीजंस लेने का गाइडेंस कहाँ है? आपको चाहिए एक म्यूचुअल फंड डिस्ट्रीब्यूटर जो आपको कब, कहाँ और कितना इन्वेस्ट करना है उस डिसीजन में गाइड कर सके। ओपन योर अकाउंट विद एनजे वेल्थ, वन ऑफ इंडियाज लार्जेस्ट म्यूचुअल फंड डिस्ट्रीब्यूटर, एंड get a dedicated mutual fund distributor to guide you in all your mutual fund investment related decisions. Access mutual funds from all AMCs on this 100% digital platform. So, visit now on www.njwealth.in. म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। বাবরি মসজিদ ডিমোলিশনের পরে দাঙ্গা হলো, এ হলো, আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে চলে এলাম। কারণ যখনই আমি জানতে পেরেছি যে নরসিংহ রাওজিদের সাথে সিপিএম এর একটা সম্পর্ক আছে অলিখিত, তখন আমি মনে করেছিলাম যে কংগ্রেসের ইডিওলজি তো সিপিএম এর বিরুদ্ধে, আর আমরা স্টুডেন্ট পলিটিক্স করে আসা লোক, সেই ইডিওলজিটার উপর বিশ্বাস করে আমি ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। ছাড়তে আমার 1 সেকেন্ড, তার কারণ হচ্ছে আমার জাস্ট একটা ঝোলাই হচ্ছে আমার এনাফ, আমার মানে কাপড় জামা বা যাই বলুন আমার যেগুলো উপযুক্ত জিনিস। তো তারপরে চলে এসেছিলাম। তারপরে আরেকবার রেল মিনিস্ট্রি আমি ছেড়ে দিয়েছিলাম অটলজির টাইমে। 98 সালে উনি আমাদের জোর করলেন, বললেন মিনিস্ট্রিতে যেতেই হবে, বাইরে থেকে সমর্থন করলে হবে না। তখন আমরা 8টা সিট পেয়েছিলাম, অবশ্য 7টার পরে বিক্রম দালকে নিয়ে আমরা 8টা পেয়েছিলাম, তারপরে আমরা 9টা পেয়েছিলাম। তখন উনি আমাদের বললেন যে আমি কোনো কথা শুনতে চাই না, তোমাদের মিনিস্ট্রি নিতেই হবে। তখন অজিত দা আর আমি দুজনে মিলে জয়েন করলাম, কিন্তু আমি বললাম বাংলার উন্নয়ন যদি করতে হয় আমাকে রেল মিনিস্ট্রি নিতে হবে, কারণ রেল দীর্ঘদিন ধরে বঞ্চিত। এই যত এখন মেট্রো রেল দেখছেন, টালিগঞ্জ টু গড়িয়া হোক, মেট্রো হোক, সুভাষ পদাতিক স্টেশন হোক, ওদিকে বেহালা তারাতলা জোকা হোক, ওদিকে কলকাতা দমদম এয়ারপোর্ট হোক, ওদিকে দক্ষিণেশ্বর নোয়াপাড়া হোক, ওদিকে নোয়াপাড়া টু দমদম হোক, দমদম টু ব্যারাকপুর হোক, হাওড়া হোক, এগুলো সব আমার সময় করা, এবং আমি সমস্ত শিলান্যাস করেছিলাম। তাছাড়া অনেকে ভুলে গেছে, দীঘা, তমলুক, একলাকি, বালুরঘাট, লক্ষ্মীকান্তপুর, নামখানা, ইভেন যত স্টেশন ভারতবর্ষের, যত তীর্থস্থানের কায়দায় আছে, সব কিন্তু আমি করে দিয়েছি। ওনারা আজকে এসে শুধু ফিতে কাটছে, নাথিং এলস। এগুলো আমার সবটা করে দেওয়া আসা। আমার রেলবেলা বলে একটা বই আছে, তাতে আমি রেলের অনেকগুলো আছে লেখা, দেখে নিতে পারেন। না, আপনি বাজপেয়ীজির শরিক ছিলেন আর বাজপেয়ীজি সরকারের একটা অংশ ছিলেন, আর ওনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, যার ফলে দুটোর মধ্যে তো তফাৎ হবে। সে ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি যখন যেতাম, মনমোহন সিংজি ইভেন দরজা পর্যন্ত আমাকে এগিয়ে দিতেন। যখন রাজীবজি প্রাইম মিনিস্টার ছিলেন, আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিতেন। সোনিয়াজি আমি যদি দেখা করতে যাই, আমার গেট পর্যন্ত এগিয়ে দিতেন। এমনকি দেবগৌড়াজি আমার জন্য বসে থাকতেন। কিন্তু এদের কালচারটা একটু অন্য। এখন যারা এসছেন তারা গ্যাট হয়ে বসে থাকে, হয়তো এটাই ওদের কালচার। কারণ আমরা তো খুব নিম্ন প্রকৃতির লোক, মানে ধরো আমরা খুব কমনার, লেস ইম্পর্টেন্ট। এবং আমরা কমনার মিনস কি, আমরা সৌজন্য করি, কেউ আসলেই উঠে দাঁড়াই, এটা আমরা করি। আমার অফিসে যদি কেউ ইম্পর্টেন্ট কেউ আসে, আমি তাকে নিচে লিফট পর্যন্ত গিয়ে রিসিভ করে নিয়ে আসি এবং তাকে আমি গাড়িতে তুলে দিই। আমি সেটা বলছি না। যেমন আমি সেদিনকে মিট করতে গেলাম একজনকে, তোমরা জানো, যেটা বয়কট করে এলাম।
প্রোটোকল অনুযায়ী কিন্তু তিনি আমাদের অনেক নিচে, কিন্তু তারা গ্যাট হয়ে বসে রইলেন। কেউ একটা উঠে দাঁড়ানো সৌজন্য মনে করলো না। আমরা কিন্তু ফুল মিষ্টি নিয়ে গেছিলাম এবং আমরা 20 মিনিট বসেছিলাম বাইরে ড্রয়িং রুমে, 4টে টাইম দেওয়ার পরেও। এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়লো। এবং সবাইকে সই করিয়েছে, সবাইকে সই করেছে, শুধু আমি সই করিনি, অভিষেকও সই করেছে। আমি করবো না। আপনি যখন এসআইআর নিয়ে আপনার বক্তব্যগুলো বলছিলেন, ওনার কি রিঅ্যাকশন ছিল? দেখো তো প্রবলেম, মানে নোট করেছেন, মানে অ্যাকনলেজ করেছেন? ওনার সাথে আরো 7-8 জন ছিলেন। আচ্ছা। কিন্তু প্রবলেম হচ্ছে ওনা বাইরের কোনো মিডিয়াকে অ্যালাউ করেনি, শুধু নিজেদের যে মিডিয়াটা ডেকোরেট করতে পারে তাকে অ্যালাউ করেছে। আমি বলেছিলাম যে ওয়াই ডোন্ট ইউ অ্যালাউ ওয়ান মিডিয়া ফ্রম আউটসাইড, কারণ আমি জানি এরপরে ওরা উল্টোপাল্টা বলবে। যাই হোক, কাউকে অ্যালাউ করেনি। কিন্তু আমি যে কথাগুলো বলছিলাম তার উত্তর ওনার কাছে ছিল না, তাই উনি একটু অ্যারোগেন্টলি অ্যাটিটিউডটা দেখিয়েছিলেন। এবং 20 মিনিট যে আমাদের বাইরে বসিয়ে রেখে অসম্মান করেছিলেন, তাও আমি কিছু মাইন্ড করিনি। ইভেন ভদ্রতা বাংলার একটা কাটিসি আছে, আমরা ফুল মিষ্টিও সাথে নিয়ে গেছিলাম, আর এসআইআর এর একটা করে ইংলিশ কপি, এসআইআর যে বইটা বেরিয়েছে বাংলার, তার একটা করে ইংলিশ কপিও নিয়ে গেছিলাম। সেগুলো আমরা ব্যাগে করে দিয়েছি। কিন্তু তারপরে আমি অভিষেককে বললাম, অভিষেক ভদ্রভাবে কথা বললো। তার আগের দিন তো তুমি জানো ওকে আঙুল তুলে করেছ কল্যাণকে। আমি বললাম তোমাকে আর বলতে হবে না, এবার আমি বলছি। বলে অভিষেক যেটা বললো সেটা পয়েন্ট আউট করে আমি 2-3টে পয়েন্ট বললাম, যে তুমি লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি যেটা দেখাচ্ছ এটা এসআইআর এ কোনোদিনও ছিল না, তোমার স্ট্যাচুটারি প্রভিশনেও নেই। 2 হচ্ছে তুমি মেয়েদের বিয়ে হচ্ছে তুমি তার নাম কেটে দিচ্ছ, টাইটেল চেঞ্জ করছো বলে। এটা তাদের অধিকার, তার বাবার নাম লিখবে না, শ্বশুরের নাম লিখবে না, বরের নাম লিখবে, এটা তুমি কেটে দিচ্ছ। 2 হচ্ছে অনেকে আছে যারা বিভিন্ন কাজের প্রয়োজনে তারপরে বিভিন্ন জায়গায় চাকরি করে, তাদের বাসা চেঞ্জ করতে হয়, এবং মেয়েরা শ্বশুরবাড়ি যায় যখন তার বাসা চেঞ্জ হয়, সেগুলো তোমরা সব অ্যাড্রেস চেঞ্জ করে সব ডিসক্রিপেন্সির মধ্যে ফেলে দিয়েছো। মুসলিম দেখলে তো কথাই নয়, আদিবাসীও অনেক কেটে দিয়েছে। এমনকি লোধা শবর থেকে শুরু করে সাঁওতালি থেকে শুরু করে অনেকেরই কেটেছে, রাজবংশী থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে কামতাপুরি থেকে শুরু করে অনেককেই কেটেছে। তো আমি ওনাকে বললাম কেন কাটছেন এগুলো? তো আপনি 24 বছর নিলেন আর 3 মাস ইলেকশনের জন্য অপেক্ষা করতে পারলেন না। ইলেকশনে ভোট দিয়ে জেতায় কারা? জনগণ, তার গণতান্ত্রিক অধিকার। আর আপনার অধিকার হচ্ছে আপনি ইলেকশনের আগেই ভাবছেন বিজেপিকে জিতিয়ে দেবেন। এই বায়াস অ্যাটিটিউডটার এগেনস্টে আমরা প্রতিবাদ করতে এসেছি। এই দেখুন, আমি সাথে নিয়ে এসেছি কত লোককে, যারা মৃত, যারা জীবিত, কিন্তু তাদের আপনারা মৃত। আমরা নিয়ে গেছিলাম পলিটিক্যাল লোককে নয়, আমার সাথে কল্যাণ আর অভিষেক 2 জন ছিল, বাদ বাকি যে 12 জন ছিল তারা একদম হচ্ছে 3 জন ফ্রম বিএলও ফ্যামিলি, তারপরে যারা বেঁচে থেকে মৃত আছে তাদের 3 জন। আমরা নিয়ে গেছিলাম এসসি সম্প্রদায়ের 2 জন, এসটি সম্প্রদায়ের 3 জন, বিএলও 2 জন, বিএলও পরিবার। অর্থাৎ পুরো কমিউনিটিটাকে আমরা রিপ্রেজেন্ট করি। এই যে আপনি এবং একজন মহিলা তো খুব চিৎকার করে বলছিলেন আমার স্বামীর মৃত্যুর জন্য আপনি দায়ী। তো এই ডেপুটেশন দেওয়ার পর কোনো রকম মানে অ্যাকনলেজমেন্ট বা কোনো ফলো আপ বা কিছু কোনো উত্তর পেয়েছেন? উত্তর তো দূরের কথা, আমার হোম সেক্রেটারি থেকে শুরু করে না, আপনার তো 6টা চিঠির উত্তর তো আসেনি, কিন্তু এই লাস্ট মিটিংটার কোনো রকম না কোনো উত্তর তো দেননি। উপরন্তু একটা চিঠি লিখেছে পার্টিকে যে তোমাদের সাথে কারা কারা গেছিল তাদের লিস্ট পাঠাও। তা আমার কথা হচ্ছে ওখানে তুমি লিস্ট উইদাউট লিস্ট ঢুকতে দিলে? প্রত্যেকের নামের লিস্ট পুলিশকে হ্যান্ডওভার করা হয়েছে, এক একজনকে ডেকে সই করিয়ে তারপরে ঢুকিয়েছে। তারপরে আমরা যখন বসেছিলাম তোমার ড্রয়িং রুমে, তুমি 20 মিনিট আমাদের বসিয়ে রেখেছো, সবাইকে সই করিয়েছো, আমি ছাড়া। আমি করিনি, ডেলিভারেটলি করিনি। সবার সব কাগজপত্র ছাড়া তুমি এমনি এমনি ঢুকতে দিয়েছো। তা তুমি আজকে হঠাৎ তোমার কি প্রয়োজন পড়লো যে তুমি বলছো নামের লিস্ট পাঠাও? তারপরে কি তাদের বাড়ি গিয়ে থ্রেট করা হবে? ইজ ইট দ্য থ্রেট পারসেপশন? আর সবথেকে বড় কথা আমি পজিটিভ অর্থে পুলিশকে জিজ্ঞেস করুক না লিস্ট পেয়েছে কিনা। না, আমি পজিটিভ অর্থে যে উনি ওই কেসগুলোকে আলাদা ভেরিফাই করবেন, সেটা তো ইস্যু না। ইস্যু হচ্ছে যে ক্যাটাগরিগুলোতে হচ্ছে সেই ক্যাটাগরিগুলোকে উনি কিভাবে অ্যাড্রেস করছেন। কিছু করেনি। হ্যাঁ, এই তো মাইক্রো ম্যানেজমেন্টের বিষয় না, কিছু করেনি। এই প্রথম মাইক্রো অবজারভার, এটা এই প্রথম, দিস দ্য ফার্স্ট টাইম করা হয়েছে। এবং বেঙ্গলে করা হয়েছে ম্যাক্সিমাম 8,300, তার মধ্যে আর্ট অ্যান্ড ক্রাফট টিচারও আছে। আর্ট অ্যান্ড ক্রাফট টিচারকে আমি রেসপেক্ট করি, কিন্তু তারা প্রত্যেকে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোক, যাতে ওদের দিয়ে যা ইচ্ছা তাই করতে পারে। ত্রিপুরা থেকে 4 জন আইএস অফিসার এসছে আমি শুনেছি, এবং তারা বসে এমনকি সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও তারা যে মাইক্রো অবজারভার যে লগ ইন করেছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সি, মিসম্যাপ,
এবং বাড়ি শিফটিংয়ের জন্য বাদ দেয়া, জীবিত মানুষকে মৃত ঘোষণা করা, এখনো পর্যন্ত সেটাকে ছাড়েনি অনেক জায়গায়, উপরন্তু ভয় দেখাচ্ছে। 28 তারিখ ফাইনাল লিস্ট। হ্যাঁ, দিদি, অটল বিহারী বাজপেয়ী, আমার মনে আছে সুধীন্দ্র কুলকার্নি যখন এলো তখন বোধহয় আপনাকে পার্সোনালি ফোন করলেন এবং বললেন যে আমার ওনার ওই নি অপারেশন ছিল, হাঁটুর অপারেশন আছে, আমি দেখতে গেছিলাম হ্যাঁ। মহারাষ্ট্রে, মুম্বাইতে। তো বললেন যে এখন এর মধ্যে কোনো মাথা গরম করে তুমি কিছু করবে না। হ্যাঁ, এইরকম ছিল না, আপনাদের সেটা আমি মুম্বাইতে সম্পর্ক। গিয়েছিলাম। হ্যাঁ। না, আরেকটা জিনিস অনেকেই জানে না, হ্যাঁ, যেটা হচ্ছে এবার কথা ভান্ডারে আমি কিছুটা লিখেছি এই বইটায়, সবটা লিখিনি। যেটা হচ্ছে যখন এপিজে কালাম প্রেসিডেন্ট হলো, অনেকে কৃতিত্বটা নিয়েছিল, তা নয়। আমাকে হঠাৎ করে ডেকে পাঠানো হলো, তখন আমি রেল মিনিস্টার ছিলাম। আমাকে সুধীন কুলকার্নি ফোন করলো, করে বললো পিএম ওয়ান্টস টু টক টু ইউ, ইউ জাস্ট কাম। আমি তখন গেলাম। আমি দমদম এয়ারপোর্ট থেকে বাড়ি পৌঁছতে পারিনি, দেখছি গিয়ে বসে আছে। আমি বললাম কিয়া হুয়া? তখন বলছে যে এরকম অটলজি কথা বলতে চাইছে। তো অটলজি ফোন করলে, আমি বললাম बताइए। তখন বললো যে ममता जी बताइए तो ऐसा कौन कैंडिडेट हो सकता है जिसको सब आदमी मान लेंगे, सपोर्ट करेंगे। আমি এক সেকেন্ডও ভাবিনি, আমি বললাম এপিজে কালাম। তখন আমাকে বললো क्या कांग्रेस भी मान लेंगे? আমি বললাম জরুর মান लेंगे। তখন তার পরের দিন এনডিএর মিটিং ছিল, উনি কাউকে কিছু বললেন না, ওই নামটা বায়োডাটাটা শুধু টেবিলে ফেলে দিলেন এবং এপিজে কালাম প্রেসিডেন্ট হলেন। মানে এই স্নেহটা কত গভীর, আমি কি ইন্টারেস্টিং এই বাড়ির সঙ্গে। পরের দিনে আনন্দবাজার পত্রিকায় লিখছে, টালির চালের ঘরের ভোল বৃহস্পতিবার বিকেলে একটুও পাল্টায়নি, খাটের ওপর ছত্রিতে প্রতিদিন ভাঁজ করে রাখা সেই কাঁচা শাড়িগুলো একটু এদিক ওদিক হয়নি, সেখানেই একটা প্লাস্টিকের চেয়ারে আপনি বসিয়েছিলেন, মালপোয়া খাইয়েছিলেন, তার সঙ্গে উনি ডালের বড়া, মালপোয়াটা ভালোবাসছে। তারপর বোধহয় গাড়িতেও তুলে দিয়েছিলেন এখানে। আমি ডানকুনি থেকে প্রায় আকবর তখন বেঁচে ছিল, হ্যাঁ, উনি যে আকবর আলী মিষ্টিগুলো খন্দকার, ভালোবাসতেন, হ্যাঁ। সেই ডানকুনির একটা দোকান থেকে আমি নিয়ে যেতাম। আচ্ছা, আর একটা খুব ইন্টারেস্টিং সংলাপ, সেটা হচ্ছে যখন মাসিমা বলছেন যে মেয়েকে আপনার হাতে সঁপে দিয়েছি, আপনার কাছেই রাখবেন, দেখবেন, আপনি পাশ থেকে বলছেন যে লড়কি বহুত বদমাশ হ্যায়, বহুত তং করতি হ্যায়, আর উনি বলছেন না 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 না। দিদি, আমার মনে আছে আপনি যখন বাইরে কোথাও যেতেন, একদম এই পর্যন্ত মাসিমা আসতেন এবং আপনার হাতে বোধহয় মানে ইয়েও ছিল যে রাজ্যের মধ্যে কোথাও গেলে 5 টাকা, হ্যাঁ, দেশের মধ্যে কোথাও গেলে 10 টাকা, আর যদি কখনো কালে ভদ্রে বিদেশে যান 50 টাকা, 100 টাকা। আচ্ছা 100 টাকা। হ্যাঁ। তো কি করতেন সেই টাকাগুলো খরচ করতেন? দেখো, আমাদের হ্যাঁ। সব ভাই বোনেদের কাছে কিছু কিছু আছে, আচ্ছা। আমি তোমাকে আজও দেখাতে পারি, আমি রেখেছি। আচ্ছা, ওই ওই টাকাগুলো? নিশ্চয়ই আচ্ছা, কিছু আছে আমার কাছে, আমি হ্যাঁ। একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি, কারণ ওটা মায়ের আশীর্বাদ। প্রতিদিন আমরা দেখতাম যে মাসিমা ওই বেরোনোর সময় হাতে মুঠোর মধ্যে এইরকম ভাবে টাকা দিতেন। আপনি বলছিলেন যে সেইগুলো আপনি আজকেও সংগ্রহ করে রেখেছেন, কিছুটা দেখাবেন? 2011 সালের কিছু আছে, তার কারণ হচ্ছে আমি যখনই বেরোতাম, আমি শুধু না, আমাদের ভাই বোনেরা সকলেই রেখেছে। মানে আগে 5 টাকা দিত, তারপরে বেড়ে 10 টাকা হয়েছিল, এবং এ দেখো কত 10 টাকার নোট, এগুলো সমস্ত মায়ের টাকা, দেয়া টাকা। এবং যখন বাইরে যেতাম তখন 100 টাকা দিত, দেখো সেটাও আছে। তার কারণ হচ্ছে এটা আমি মায়ের স্মৃতিটাকে রক্ষা করে রাখি। তারপর এর মধ্যে ভর্তি আছে 10 টাকা তখনকার দিনে, এগুলো হচ্ছে মায়ের দেয়া, এটা মায়ের দান, এবং এটা আমি আশীর্বাদ হিসেবেই রাখি। সুতরাং এটা আমার কাছে চিরকাল থাকবে। বাইরে গেলেই মা দিত, মার যা ক্ষমতা মা তাই দিত, 10 টাকা দিত এখানে কোথাও গেলে। তো দিত তো, এটাই বড় কথা। মাথায় চুমু খেত, আশীর্বাদ করত, কত ভালোবাসতো, কত কি শিখিয়েছে আমাদের। আর বেরোনোর সময় আপনি ঘাড় ঘুরিয়ে এখানে কোনো ক্যামেরাম্যান থাকলে সরিয়ে দিতেন, মায়ের মুখ মুখটা না একবার দেখে আমি দেখবেন। কোথাও যেতাম না। শুধু দুবার ভুল করেছিলাম মানে ইচ্ছা করে মাকে অ্যাভয়েড করেছিলাম। হাজরা মোড়ের দিন তখন একটা। মা, হ্যাঁ, মা তখন খুব খাস খবর দেখতো, হ্যাঁ, তখন হ্যাঁ, খাস খবর ছিল। একদম এবার দূরদর্শনে। মা আমাকে বলে, যাই তুই আজকে বাইরে বেরোবি না। না না, আমি তো অফিসে আছি বলে মাকে না বলে বেরিয়ে গেছি। হাজার ঘটনাটা ঘটলো এরকম। যখনই কোনো আন্দোলন হতো মাকে তো বলতাম না, কিন্তু মা তো টিভি দেখতো, মা সারাক্ষণ আমার জন্য টিভি দেখতো, আর টিভি দেখে ঠিক দেখে নিত কোথায় কি ঘটনা ঘটছে না ঘটছে। মা আমার কাছে হৃদয়ের সবচেয়ে বড় দেবতা। মা আমাকে জীবনে কোনোদিনও বকেনি, মাকে আমি সাহায্য করতাম। যখনই আমার একটু জ্ঞান হয়েছে, মানে যখন থেকে জগৎটাকে জানতে শিখেছি, ছোট্টবেলা থেকে মাকে সাহায্য করি। মাকে বাবাও কোনোদিনও অবহেলা করেনি। আমার বাবা নিজেই রান্না করতেন, মাকে করতে দিতেন না।
তারপর বাবা যখন অসুস্থ হয়ে গেলেন তখন রান্নাটা আমিই করতাম, ভাই বোনদের মানুষ আমিই করেছি। সকালবেলায় রাত 3টে উঠতাম, এখানে রান্না টান্না করে চা টা করে খাইয়ে দাইয়ে আমি কলেজ যেতাম। আমার যোগমায়াদেবী কলেজ 6টা 15 ক্লাস থাকতো, তো ন্যাচারালি আমি চলে যেতাম। তারপরে ওখান থেকে করে তারপরে যতদিন আমি কাজ করিনি ততদিন তারপরে বাড়ি না আসতাম। শুধু তো পড়াশোনা নয়, তার আগে বোধহয় 72 সালে আপনার বাবা মারা গেলেন না? 72-এর 9 ফেব্রুয়ারি মারা গেছে। বাবা মাত্র 40 বছর বয়সে মারা গেছে। তখন আমরা খুবই ছোট। তখন আমি ওই দুধের ডিপোয় কাজ করতাম, একটা হরিণঘাটার দুধের ডিপো কাজ করতাম। তাছাড়াও আমি একটা স্কুলের টিচারই করতাম। মনমথনাথ। হ্যাঁ, সেটা এখন চেঞ্জ হয়ে গেছে, সেটা এখন মাইনে পেতেন 60 টাকা। 60 টাকা, তখনকার দিনে 60 টাকার দাম ছিল। সেটা হায়ার, মানে আমরা যেটা জুনিয়র সেকেন্ডারিতে করতাম, প্রাইমারিটা অ্যাফিলিয়েটেড ছিল, জুনিয়র হাইটা অ্যাফিলিয়েটেড ছিল না। ওই জায়গাটা প্রমোটিং হয়ে যাচ্ছিল। সেই স্কুলটাকে আমি ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, হায়ার সেকেন্ডারি করে দিয়েছি। এখনও আছে, ওটা এখন ভবানীপুর ইনস্টিটিউশন বা এরকম কিছু একটা নাম আছে। এবং ওর সাথে আমি ভবানীপুর এডুকেশন সোসাইটির যোগাযোগ করিয়ে দিয়েছি, যাতে ওখান থেকে পাশ করলে কলেজে ওখানে ডাইরেক্টলি ভর্তি হতে পারে। দিদি, সেই মেয়েটা যাকে কলেজের ফিজ মানে ভর্তি হওয়ার টাকা জোগাড় করতে গিয়ে আপনি বলেছিলেন যে ওই মটর মালার একটা হার বিক্রি করতে হয়েছিল, এই রকম সংগ্রাম করে উঠে। হ্যাঁ, আমি যখন কলেজে ভর্তি হই তখন আমার কাছে টাকা ছিল না, আর আমি মার কাছে চাইও নি। আমার খুব ভালো একটা মটর মালার হার ছিল, খুব লম্বা একটা বড় রকেট ছিল, সেটাকে বিক্রি করে ভর্তি হয়ে গেলাম। ইভেন আজকে অনেক বড় বড় কথা বলে, আমাদের সেই সময় তো কোনো মানে আমাদের কোনো বুদ্ধিই ছিল না। বুদ্ধি মানে কি, নলেজ ছিল না কোন সাবজেক্ট নিয়ে পড়তে হবে, কি করতে হবে। লাইন দিয়ে দাঁড়িয়ে আছি অ্যাডমিশন ফর্মে, সবাইকে জিজ্ঞেস করছি তোর কি সাবজেক্ট, তোর কি সাবজেক্ট, এই জিজ্ঞেস করে আর কি। তারপরে তো যখন কলেজ ইউনিট করতে শুরু করলাম তখন তো সারাদিন আমার ইউনিট করতেই চলে যেত। বাট আমি 3বার জিতেছিলাম, 3বারই আনকন্টেস্টেড। মানে কলেজে ভর্তি হতে গিয়ে আপনাকে মটর মারার হার বিক্রি করতে হচ্ছে। আজকে যখন শোনেন যে আপনি নাকি হাজার হাজার কোটি টাকা নিয়ে রেখেছেন, জমিয়ে রেখেছেন, আমি জানি না এই বাড়ির কোথায় ব্যাংক, এগুলো আমাদের জায়গা নয়, এটা তো ঠিকা পূজার জায়গা। এটা আমরা আছি আজকে। বাবা ছিলেন ধরো 72 সালে যদি মারা গিয়ে থাকেন, উনি হয়তো আছেন ধরো 50 বা 45 সাল থেকে, অটোমেটিক্যালি 45 সাল থেকে। আপনার এইটা অসাধারণ, রেখে দেয়াটা এতদিনকার নোটগুলো আনবিলিভেবল। আশীর্বাদ এবার এজেন্সি ধরে না নেয়, নোট বাতিল। মায়ের নোট তো বাতিল হয় না, মায়ের আশীর্বাদ কখনো বাতিল হয় না। দিদি, এটা খুব ইন্টারেস্টিং অংশে দেখছিলাম খানিকক্ষণ আগেই, যেটা আপনি বলছিলেন যে 1991 সাল আপনি জানেনই না যে আপনাকে মন্ত্রী করা হচ্ছে এবং আপনার নাম ডাকা হয়েছে, সিকিউরিটি আটকেছে, তখন আপনি রাষ্ট্রপতি ভবন, একদম একদম একদম। এবং তখন আপনি বলছেন যে রাজীবজি বেঁচে থাকলে আমায় দায়িত্ব দিতেন, এই বিশ্বাস আমার ছিল, কিন্তু উনি নেই, আমি মন্ত্রী হব ভাবতে পারিনি। কি ইন্টারেস্টিং। তারপরে এই বাড়ির সঙ্গে এই কাভারেজটা ওতপ্রোতভাবে জড়িত। সেটা হচ্ছে মাসিমা, তখন ঘরে একটা ফোন, মাসিমা টিভি দেখে জানতে পাচ্ছেন, আপনিই জানেন না উনি কি করে জানবেন যে মেয়েকে মন্ত্রী করা হচ্ছে। তখন বলছেন যে হাঁড়ি ভর্তি রাজভোগ আনিয়ে মিষ্টি মুখ হচ্ছে, মন্ত্রীর মা, যেটা বেডরুম সেটাই ড্রয়িং রুম, ঘরের পাশে এক চিলতে রান্নার জায়গাকে আড়াল করতে ছেঁড়া শাড়ি দিয়ে বানানো পর্দা ঝুলছে, ঘরের দেয়ালে বাবার ছবি। এবং তারপরে বলছেন যে মমতা মন্ত্রী হয়েও যেন আগের মমতাই থাকে। মাসিমার হচ্ছে এইটুকু ইচ্ছে। মা এই খাটটাতেই শুতো একদম, তার আগে এইদিকে খাটটা ছিল, আর মা মারা যাওয়ার সময় ওই খাটটা ছিল, সেই জন্য এটা আমরা চেঞ্জ করি না। এটা হচ্ছে মায়ের ঘর, আর আমার একটা ছোট ঘর আছে একদম। তো সেটা ছোটবেলা থেকেই চলছে। তো ওটাকে ঘর বলা যায় কিনা, মানে আমি কবি সুমনের নিশ্চয়ই ঘর, আমার ওখানে বইটই সব আছে, বইটই 10 ফুট আছে। বাই 10 ফুট ছিল, আপনার তো 5 ফুট বাই 8 ফুট। না না, একটু মা বাথরুমের জন্য জায়গা দিয়েছে, কাজে বাথরুমটা করা, ওয়াশরুম করা হয়েছে। এটা 93-তে যখন আমার অপারেশন হলো 21শে জুলাই মারের পরে, ডাক্তার বলে দিয়েছিল যে ওকে মানে এমনি বাথরুম ওয়াশরুম ইউজ করা যেতে হবে, এরকম আর কি। তো মা, আমি দেখেছি মা একটা ইন্টারভিউ মার কাছে সবাই নিতে এসেছিল, মা বলেছিল মমতা যেন মমতাই থাকে, এবং আমি সেটাকে রক্ষা করে চলেছি। এবং আমি মনে করি সবার থেকে বড় মানুষ মনুষ্যত্ব, মানবিকতা, এবং মানুষকে সবটা নিয়েই থাকতে হয়। একটা সঙ্গীত অনুষ্ঠানে যেমন হারমোনিয়ামও থাকে, তবলাও থাকে, একতারাও থাকে, সেতারও থাকে, ক্যাশিও থাকে, তবলাও থাকে, নানা কিছু থাকে সংমিশ্রণে। তেমনি জগতেও বাঁচতে হলে সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব সম্প্রদায়,
সমগ্র মানুষ, কেউ সাদা হতে পারে, কেউ কালো হতে পারে, কেউ বেটে হতে পারে, কেউ লম্বা হতে পারে। আমাদের 5টা আঙুল তো সমান নয়। সেই রকম আমি শ্রীকৃষ্ণের একটা উপদেশগুলো রাত্রে শুনি, তাতে এক জায়গায় উনি বলছেন যে আপনি যদি একটা আঙুল দিয়ে মুঠো করতে যান তাহলে কিন্তু হাতটা মুঠো হবে না, কিন্তু আপনি 5টা আঙুল দিয়ে মুঠো করুন, হাতটা মুঠো হয়ে যাবে। সুতরাং এগুলো একটা শিক্ষার ব্যাপার আছে, যে কথা রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নেতাজি, গান্ধীজি সকলেই বলে গেছে। কিন্তু যদি একটা কথা বলুন, মুখ্যমন্ত্রী হিসেবে তো একটা সিকিউরিটির ব্যাপার আছে। প্রথম হচ্ছে যে 14ই মার্চ আপনি সম্ভবত ছোট জায়গার মধ্যে পড়ে গেলেন, সেটা কোথায় হয়েছিল? এইবার এই ঘরের মধ্যেই, যেটা আপনাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হলো, অনেকটা রক্তপাত হলো। না, দেওয়ালে ধাক্কা লেগেছিল। আসলে ছোট বলে ওই ধাক্কা খাই আর কি। মাঝে মাঝে কাঠের এই দরজাগুলো আছে না, এইগুলো কোনগুলো ভীষণ ডেঞ্জারাস। আরেকটা 2022 সালে আপনার, আমি এই জন্য সিকিউরিটি প্রশ্নটা বলছি, যে গোটা রাত ভেতরে একজন থাকে না কে, সিকিউরিটি, না ভেতরে থাকে না, কিন্তু আমি বলছি একজন রড নিয়ে নাকি ঘরের মধ্যে 2022 সালে বসেছিল। অনেকবার হয়েছে। হ্যাঁ, এটা কি এটা ওই দিকটা হয়েছে, আচ্ছা, মানে ঘরের অপোজিটে হ্যাঁ হয়েছে, 3-4 বার হয়েছে। বন্দুক নিয়েও এসছে, এ নিয়েও এসছে। আর যখনই কিছু করে তখনই বলে দেয় আমি সাইকিয়াট্রিক পেশেন্ট, অথবা পুলিশ বলে দেয় ওরা পাগল। অ্যাকচুয়াল কোনো ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত সেরকম হয়নি। এমনকি গত 6 মাস আগেও আমাদের কালীঘাট রোডের যে সিসিটিভি আছে, সেখানে একটা পলিটিক্যাল পার্টি যারা দুষ্টুমি করে আমার সাথে, তারা কয়েকজনকে পাঠিয়েছিল, এজেন্সি হবে, পুরো সিসিটিভির মুখটাকে ঘুরিয়ে দিতে বা কিছু একটা করতে এসেছিল, ধরা পড়েছিল পাড়ার ছেলেদের কাছে। তারপরেও সেটা কি হলো সেটাও আমি জানি না। এখানে পুলিশের একটুখানি নেগলিজেন্স ভূমিকা আছে। দিদি, পুলিশ বলছেন, আপনি নিজেই তো পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তো আমি তো নিজেরটা নিয়ে কেয়ার করি না, আমি তো লোকেরটা কেয়ার করি। আমি যদি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, আমি কি আজ পর্যন্ত বুলেট প্রুফ গাড়ি চড়ি? আমি নিই না তো। আমার বুলেট প্রুফ গাড়ি বুদ্ধদেব বাবুকে দিয়ে দিয়েছিলাম, মনে রাখবেন। আমার বুলেট প্রুফ গাড়ি আমি নিজে কখনো চড়ি না। আমি জাস্ট একটা পার্টির গাড়ি চড়ি, এটা গভর্নমেন্টেরও গাড়ি নয়। আগে যে ছোটোগুলো ছিল ওগুলো সব মিলিয়ে মিশিয়ে পার্টি থেকে এই গাড়িটা কেনা হয়, এবং এটা হচ্ছে স্করপিও, এবং যেটা হচ্ছে পার্টির গাড়ি। এবং আমি গভর্নমেন্ট থেকে 1 পয়সা নিও না, ইভেন স্যালারিও নিই না। পার্লামেন্টের থেকে আমি কয়েক কোটি টাকা লুজ করেছি, বিকজ আমি 15 বছর ধরে পেনশন নিতে পারতাম। আমি 7টা এমপি, অ্যাকচুয়াল হিসেবটা আমার কাছে নেই, কয়েক কোটি টাকা হবে। আর যেদিন থেকে আমি চিফ মিনিস্টার হয়েছি, আমি 1 পয়সাও নিই না, এমনকি ডেলি অ্যালাউন্সও নিই না। এমনকি সার্কিট হাউসে গিয়ে যদি আমি থাকি, আমার কাছে বিল আছে সব, আমি সার্কিট হাউসের টাকাটা দিয়ে দিই, চায়ের দামটাও দিয়ে দিই। রেলে যখন ছিলাম, রেলেও চায়ের দামটা দিয়ে দিতাম। তখন মাইনে নিতাম, কিন্তু ইকোনমি ক্লাসে ট্রাভেল করতাম 91 থেকে, আমি এক্সিকিউটিভ ক্লাসে করতাম না। কারণ 91-এ একটা অস্টারিটি শুরু হয়েছিল, নরসিংহ রাওজি একটা ড্রাইভ করেছিলেন। আমি দেখলাম এক্সিকিউটিভ ক্লাসে বসে কী লাভ, কিছু টাকা বেশি পাওয়া যাবে ডিএ, কিন্তু ইকোনমি ক্লাসে আমি যদি থাকি তাহলে আমি সাধারণ হয়ে থাকতে হবে। আর এটাও আপনার একটা জনসংযোগ, যে সাধারণ মানুষ ভাববে যে কোনোদিন আমার কষ্ট হবে না। বন্দ্যোপাধ্যায় পাশের সিটে বসে যাচ্ছে। এখন যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে, ধরুন আপনি সামনের সিটে বসে আছেন, তো 10 সিট আগে থেকে মোবাইলে ছবি তুলে নিচ্ছে, মানে ফটোশপের মাধ্যমে, যার সাথে যার ইচ্ছে ছবি লাগিয়ে দিচ্ছে। সেটা একটা রিস্ক হয়ে গেছে। ধরুন আমি দুর্গা পুজোয় যাচ্ছি, কালী পুজোয় যাচ্ছি, কোনো ঈদে যাচ্ছি, কোনো ফেস্টিভ্যালে যাচ্ছি, সেখানে যে যা ইচ্ছে দূর থেকে ছবি তুলছে। হ্যাঁ, এবং এআই দিয়ে যা খুশি করা যাচ্ছে। এআই না, মানুষও তোলে। যেমন আমি গাড়ি দিয়ে যাচ্ছি, হয়তো গাড়িতে রাস্তায় ভিড় থাকে, যে কেউ ছবি তুলতে পারে। আর এখন তো সুবিধা আছে, লেন্থটা এত বেড়ে গেছে, ছবি তোলার লেন্থ করতে। এবার অনেকে করে কি, ফটোশপে গিয়ে অন্য ছবিগুলো যদি আমরা একসাথে 10 জন থাকি, বাদ দিয়ে ওই দুটো পাশাপাশি ফোনেই এখন করা যায়। এই যে এর সাথে ওরা লাল ব্যারিকেড করে করে, আরে ভাই আগে দেখো ছবিটা ঠিক কি না। এআই তো আজকাল আমার গলা নকল করেও দেখায়, গলা, চেহারা, ভিডিও, অডিও, ওটার আর কোনো এগুলো না। এগুলো মানুষকে সচেতন থাকতে হবে, যাতে কেউ প্রতারিত না হয়। মানুষকে সচেতন করাটা আমাদের কাজ। আর দেখুন, ব্যাংকে যেমন ফট করে টাকা তোলে, তেমনি করে কি এআই করে যা ইচ্ছে তাই করছে। এআই করে তোমাকে তো ফলস ওষুধ দিতে পারে, এআই করে তোমাকে তো ভুল ইঞ্জেকশন দিতে পারে, এআই করে তোমার তো ভুল মন্তব্য নিয়ে অপপ্রচার করতে পারে।
এ তো ঘটনা ঘটলো উত্তরপ্রদেশে, দেখালো বাংলাকে বদনাম করবার জন্য। ঘটনা ঘটছে বাংলাদেশে, রাজশাহীতে, দেখাচ্ছে বেঙ্গলে হয়েছে। এ তো গতকালও তোমরা দেখেছো কি নৃশংসভাবে আমাদের একটি ছেলেকে একটা মা তো একটা 24 বছরের ছেলে, তাকে মহারাষ্ট্রে পুনেতে খুন করেছে। আজকে আবার একটা তামিলনাড়ুতে হয়েছে, একটা মেয়ে সুইসাইড করেছে, আদিবাসী মেয়ে। তো এইভাবে বিহার বলো, উড়িষ্যা বলো, রাজস্থান বলো, মধ্যপ্রদেশ বলো, আসাম বলো, উড়িষ্যা বলো, বিজেপি রুল স্টেটের সব জায়গায় বাংলায় কথা বললে অত্যাচার হচ্ছে। আমরা তো এটা করি না। এরপরেও বিজেপি বলবে বাংলায় ভোট চাইবে, কোন মুখে? সামান্য লজ্জা তো থাকা উচিত। আনফরচুনেটলি নন বিজেপি স্টেটে অবধি এটা ছড়িয়ে পড়ছে, ভয়ঙ্কর প্রবণতা। মানে কেরলে হয়েছে, তামিলনাড়ুতে কেরলে তো সিপিএম আছে, হ্যাঁ, সিপিএম এর নেতারা কেন কথা বলে না? इस मंगलवार मास्टर शेफ के किचन में आएंगे कुछ खास मेहमान एक खास संदेश के साथ। अगर इंडिया को स्ट्रांग बनाना है तो पहले इंडिया को और हेल्दी बनाना होगा। फॉर्चून सुपोषण माल न्यूट्रिशन के खिलाफ एक मुहिम है। इस पूरे इनिशिएटिव का बैकबोन है सुपोषण संगिनीस। वो घर घर जाकर कुपोषण के बारे में समझाते हैं, आयरन कैल्शियम पहले नंबर पे दिलवाते हैं। जब देश के सबसे बड़े किचन में मिलती है जिम्मेदारी, तो बनती है सुपोषण की रेसिपी। देखिए मास्टर शेफ के साथ ये खास एपिसोड 17 फरवरी मंगलवार रात 8 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। এসছে গো, এবার যেন হয় আম গাছ, হ্যাঁ এগুলো তো পলাশ ফুলের গাছ ছিল, হ্যাঁ। কৃষ্ণচূড়া আর রাধাচূড়া। এইটা আম গাছ, এটা শিউলি গাছ। হ্যাঁ এগুলো হচ্ছে সমস্ত ফুলের পুজোর উপকরণের যা যা দরকার একদম। প্রতিদিন পাই আমি। আমার অনেকগুলো জবা ফুলের গাছ আছে। দিদি এখানেও তো একটা বনসাই দেখছি, এইগুলো হয়তো ফল হয়েছে একদম। হ্যাঁ, বনসাই আছে। হ্যাঁ এগুলো ফরেস্ট থেকে কখনো কখনো দিয়ে যায়। আচ্ছা এটা টেম্পোরারি। হ্যাঁ বাট যেগুলো আমার লাগানো আছে সেগুলো আমার। হ্যাঁ যেমন এই গাছটা ধরো ঝড়ে একবার ভেঙে পড়েছিল, আচ্ছা আমি এইটা ধরে নিয়ে গিয়ে লাগিয়ে দিয়েছিলাম। হ্যাঁ গঙ্গার ধারের কৃষ্ণচূড়া গাছটা, ওটা ঝড়ে ভেঙে পড়েছিল। হ্যাঁ। আমার ঘরে যখন ধাক্কা হ্যাঁ, দিয়েছিল, হ্যাঁ। ভেঙে পড়েছিল, তখন আমি অর্ধেক নিয়ে গিয়ে লাগিয়ে দিয়েছিলাম, হ্যাঁ। বাট হয়ে গেছে। দিদি আমি আবার প্রধানমন্ত্রীদের কথায় ফিরি। মনমোহন সিং, আপনি মানে বহুদিনের একসঙ্গে কাজ করার হি ওয়াজ এ হয়েছে। জেন্টলম্যান, হ্যাঁ। এডুকেটেড ম্যান, ভেরি হ্যাঁ। পোলাইট ম্যান, এবং উনি কারোর সাথে মুখ মানে জোর গলায় কথা বলতেন না। উনি খুব আস্তে আস্তে কথা বলতেন, আস্তে আস্তে শুনতেন। কিন্তু ওনার কাছে আমি একটা ব্যাপারে কৃতজ্ঞ, যেটা হচ্ছে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন যখন হয়, উনি কিন্তু লাস্ট 26 দিন অনশন করার পর এক গোপাল গান্ধী, তিনি 3 বার আমার ওখানে এসেছিলেন। সিপিএম এর তো কেউ খবরও নেয়নি। আর মনমোহন সিংজি লাস্টে আমাকে পাঠিয়ে বললো, চিঠি পাঠিয়ে বললেন, যেদিন আমি উইথড্র করলাম, যে আমি তোমায় কথা দিচ্ছি এই যে এটা এগ্রিকালচারাল যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট আছে, এটাকে আমি রিস্ট্রাকচারিং করবো এবং নতুন অ্যাক্ট করবো। দেবেগৌড়া দেবেগৌড়া খুব ভদ্রলোক ছিলেন। দেবেগৌড়ার একটা কথা আমার মনে পড়ে। দেবেগৌড়ার ছেলে বোধহয় একবার আপনার সঙ্গে এসে দেখা করলেন। সে তো উনি যখন ওত নিয়েছিলেন, আমি গেছিলাম ব্যাঙ্গালোরে। দেবেগৌড়াজির সবচেয়ে বড় গুণ হচ্ছে উনি একটু কৃষক প্রেমী ছিলেন। আমি একটা কৃষকদের ব্যাপার নিয়ে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, উনি সঙ্গে সঙ্গে আমায় দিয়েছিলেন, এবং আমি যে কাজটা দিয়েছিলাম উনি করেও দিয়েছিলেন। দেবগৌড়াজির একটা বক্তৃতা আমার মনে আছে, যেদিন দেবগৌড়াজির সরকারের পতন চাইলো, নো কনফিডেন্স এনে, উনি বলেছিলেন তোমাদের তাড়াহুড়ো করার কি আছে, যেমন এসআইআর নিয়ে তাড়াহুড়ো করছেন, এই কথাটা উনি সেদিন বলেছিলেন, হোয়াই ইউ আর সো হারিড। এই কথাটা আমার চিরকাল মনে থাকবে। নরসিমা রাও, নরসিমা রাওর সাথে আমার যোগাযোগ খুব কম ছিল, যেহেতু আমার একটা ধারণা ছিল যে সিপিএম এর সাথে ওনার যোগাযোগটা খুব বেশি। যখন আমি এটা ধরতে পেরেছিলাম, তারপর থেকে আমি আর মিশি না, কিন্তু কথা জানেন বলার সুযোগও হয়। যখন উনি প্রধানমন্ত্রী নেই, তখন একটা সাক্ষাৎকারে উনি আনন্দবাজার পত্রিকাকে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে কংগ্রেস মানেই হচ্ছে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি চলে যাওয়ায় বিরাট ক্ষতি হবে। মানে আপনার সম্পর্কে হাই রিগার্ডস সেটা প্রেস অবশ্য তখন তিনি করেছিলেন। প্রাইম মিনিস্টার ছিলেন না, না। ছিলেন না, হ্যাঁ, আফটার রিটায়ারমেন্ট। কাজে সেটা আফটার রিটায়ারমেন্ট, হ্যাঁ। সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওনাদের সাথে সিপিএম এর সম্পর্কটা এত বেশি ছিল, এমনকি অটলজির সময়ও ছিল, আমি এটা জানতাম না। হঠাৎ করে যশবন্ত সিং তখন ফাইন্যান্স মিনিস্টার ছিল, আমি একদিন ওনার ঘরে যাচ্ছি হঠাৎ করে, তখন যশবন্ত সিং আমায় বলছে, মমতাজি আভি তো আপকা ফাইন্যান্স মিনিস্টার অসীম দাশগুপ্ত তখন ছিল, ওভারড্রাফট কা রুপিয়া লেকে গিয়া, বলছে মমতাজি আমি বাদ মে বাত করেঙ্গে। মানে ভেবেছি লুকিয়ে করছিল, মানে আমি জানতে পেরে গেলাম। এইসব নানা কারণেই আমি ছেড়ে চলে এসেছি। মানে আপনি বলছেন বাজপেয়ী সরকারের সঙ্গেও তৎকালীন বামফ্রন্ট হ্যাঁ, সরকারের সুসম্পর্ক ছিল, যেহেতু মেজরিটি কম ছিল। আর নরসিমা রাও তো মিলিঝুলি, সিপিএম শুধু টাকা নিত আর ওভারড্রাফট করতো, আর ওভারড্রাফটের টাকা নিত আর ব্ল্যাকমেলিং করতো।
তখন থেকে আমি জানতে পারি যে এরা এইসব করছে, যার জন্য নরসিংহ রাওর সময় রাজীবজির মৃত্যুর পরে কংগ্রেসে কেউ আমাকে আর সেরকমভাবে, আমার সাথে কারো রিলেশন ছিল না সোনিয়াজি ছাড়া। কাজেই সে তো সোনিয়াজির সঙ্গে হ্যাঁ, আপনার এখনো রিলেশন। আমি তো তখনও মানে অনেক চেষ্টা করেছিলাম, আমি 14 দিন ওনার জন্য অপেক্ষাও করেছিলাম। কিন্তু নরসিংহ রাও যে সময় বাবরি মসজিদ হলো, অজিতদা আমাকে পরে একদিন বলেছিল, আচ্ছা, কি বলেছিলেন? এটা বলা উচিত কিনা আমি জানি না, একসাথে এতগুলো ফাঁস করবো, বলুন বলুন, করাটা এটা কি উচিত ইতিহাসের হবে? অংশ। হ্যাঁ, অবশ্য উনি এখন নেই, মারা হ্যাঁ। গেছে, নেই আর কি। অজিতদা তখন ইনফরমেশন কালচার মিনিস্টার ছিলেন একদম। নরসিংহ রাওজির আমলে। আমি ছেড়ে চলে এসেছি। অজিতদা আমায় বলেছিলেন যে, আমি বললাম অজিতদা আপনি ইনফরমেশন কালচারে ছিলেন, আপনি জানতে পারলেন না ওরা বাবরি মসজিদটা ভাঙছে? তখন অজিতদা আমায় বলেছিলেন, শোনো আমি বলেছিলাম, আমাকে বলে চুপচাপ রহো। আজকে অজিতদা বেঁচে নেই, থাকলে হয়তো বলে দিতেন। আপনি বলছেন পুরোটা ওই ভাঙাটা ছিল পূর্ব পরিকল্পিত? একদম, এটা আমার মনে হয়েছে পরে কথা শুনে, মানে এটা একটা নরসিংহ রাওজির একটা প্ল্যান ছিল। মারাত্মক যে ঘটনায় ভারতবর্ষের ইতিহাস, এত আর মানুষের এখানে কত মৃত্যুর দাঙ্গা কারণ। হচ্ছে, তখন কেউ নেই, তখন আমি একা ঘুরে বেড়াতাম। একদিন শুধু মাদারের সাথে আমার দেখা হয়েছিল লোরেটোতে, আমি এখানে বসে বসে রান্না করতাম, সেই খাবার লোককে দিয়ে আসতাম। আমার সাথে কাকুলি আর সুদর্শনদা থাকতো, আর সুদর্শন গজদস্তিদের গাড়িটা করে আমরা যেতাম 3 জনে মিলে, গিয়ে আমরা এলাকায় খাবার পৌঁছাতাম। পুরো কলকাতা তো জ্বলছিল, এমনকি সিপিএমের তো সেদিন কেউ বেরোয়নি রাস্তায়। হিন্দু এলাকায় গেলে আমাকে মারছে, গাড়ি ঘেরাও করছে, আর মুসলিম এলাকায় গেলে তরদল দিয়ে মারছে। আমি তো সব ঘটনার সাক্ষী আছি। তা সত্ত্বেও সেই সময় আমরা রাস্তায় নেমে কাজ করেছি। আমি নিজে একদিন রাইটার্সে গিয়েছিলাম, গিয়ে বুদ্ধবাবুদের বলেছিলাম যে আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে আমাকে বলবেন, কারণ আমি কোনোদিন দাঙ্গাকে প্রশ্রয় করিনি, এবং প্রশ্রয় করে বাঁচিয়েও নি, দিয়েও নি। দিদি, ভিপি সিং? ভিপি সিং আমাকে ভালোবাসছেন। দেখো আমি একটা কথা বলি, হয়তো এটা ঠিক উনি রাজীব গান্ধীর বিরুদ্ধে বিরোধিতা করে জিতেছিলেন, কিন্তু আমি রাজীবজিকে বেশি ভালোবাসতাম। কিন্তু ভিপি সিং আমাকে ভালোবাসতেন। রাজীবজির আমলে উনি যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, তখন আমার বেশ মনে আছে, সিপিএম কোনো কোয়েশ্চেন করলেই সিপিএম বেঞ্চ থেকে, তখন আমি সবে জিতে গেছি, নতুন এমপি, ইয়াংয়ের সকলের মধ্যে সবাই আমাকে খুব স্নেহ করতো। তখন আমি মধুর দণ্ডবতীজিকে দেখেছি, ইন্দ্রজিৎ গুপ্তকে দেখেছি, গীতাদিকে দেখেছি, আমি জর্জকে দেখেছি, ওরা কি সওয়াল করতেন। তো তখন ভিপি সিং রাজীব গান্ধীর আমলে অর্থমন্ত্রী ছিলেন প্রথম দিকে। তো তখন উনি বলতেন সিপিএমকে, ইউ ওয়ান্ট রিপ্লাই, মমতা ইজ হিয়ার, দেয়ার ইজ এ ডাইরেক্ট কমিউনিকেশন, সো মমতা উইল রিপ্লাই টু ইউর কোয়েশ্চেন। মানে এতটাই ভালোবাসতেন, স্নেহ করতেন। এবার আমি যখন নন্দীগ্রামে অনশন করি সিঙ্গুর নিয়ে, তখন উনি ছুটে এসেছিলেন, এবং উনি আমাকে বারবার বলেছিলেন, মমতাজি इतना दिन मत करो, हम 10-12 दिन करे किया, ठीक एग्जैक्ट डेटটা মনে নেই, लेकिन हमारा किडनी में बहुत डिस्टर्ब हो गया था, अभी जो अनशन करते हैं वो नींबू पानी पीते हैं, आप नींबू पानी पियो। আমাকে উনি বলেছিলেন এই কথাটা, এটা আমি মনে রাখবো। আর একটা কথা হচ্ছে, এটা আমাকে গোপাল গান্ধীও বলেছিলেন, যে গান্ধীজিও যখন অনশন করতেন, উনি 3 মাস আগে শরীরটাকে মেডিকেটেড করতেন ছাগলের দুধ খেয়ে, এবং এখনো যারা অনশন করে তারা নিম্বু পানি ম্যাক্সিমাম সব খায়, কারণ জলটা হচ্ছে কিডনিটাকে প্রোটেকশন দেয়। এখন যখন শোনেন যে আপনি চকলেট আর স্যান্ডউইচ খেয়ে অনশন করেছেন, কিরাম লাগে? সে আবার কি কথা? আপনার বিরোধীরা যখন বলে যে আরে আমার বিরোধীরা তো যা বলে আমি ওয়েলকাম করি, কিছু তো বলতে হবে। বিরোধী যদি না থাকে তাহলে স্ববিরোধী হবে করতে গিয়ে। না, এটা ঠিক যে গণতন্ত্রে শক্তিশালী শাসক না হলেও চলে, শক্তিশালী বিরোধী না হলে চলে না। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তো কম অসম্মানিত হইনি আর কম অপমানিত হইনি, শুধু মানুষকে ভালোবাসি বলে কাজ করে যায়, আমার অন্য কোনো ইন্টারেস্ট নেই। আর 2 হচ্ছে যে কবে কি বলেনি ওরা সেটা আমায় বলো, কবে মারেনি সেটা বলো, কবে অত্যাচার করেনি সেটা বলো, এবং তাই যদি হতো তাহলে আমাকে 2টো অপারেশন করতে হলো কেন? আফটার সিঙ্গু তোমরা জানো, অনশনের পরে সেদিনই রাতে আমার হসপিটালে ভর্তি হতে হয়েছিল, এবং তার 15 দিন বাদে আমাকে 2টো অপারেশন করতে হয়েছিল। আমার গল ব্লাডার বাদ হয়ে গেছিলো কেন? তার কারণ হচ্ছে আমার স্টোন হয়ে গেছিল, না খাবার না পেয়ে। এ তো মেডিকেল রিপোর্ট কথা বলে। তার আগে 21শে জুলাই মারা গিয়েছিল, 21শে জুলাই মেরেছিল, তখন আমার পেটে ক্লট হয়ে গেছিল। আমার শরীরের এমন 2টো পার্ট বাদ হয়েছিল যেটা আমি বললে লোকে লজ্জা পাবে।
তাও আমি বলি না কাউকে। আপনি 15 বছর মুখ্যমন্ত্রী, কোথাও ওই তার আগের অত দশক ধরে বিরোধী নেত্রী এবং একটার পর একটা জায়গায় আমি বলছিলাম যে একদম মানে হিন্দিতে বলে নাক মে দম করকে রাখি থি, সরকারকে তার চোখে আঙুল দিয়ে তার ভুলগুলো দেখিয়ে দেয়া, সেই সময়টাকে, সেই লড়াইটাকে, সেই যুদ্ধটাকে মিস করেন? আজকে তো তার থেকেও বেশি লড়াই করতে হচ্ছে। আজকে সরকারের থেকেও আমরা প্রধান বিরোধী দলে পরিণত হয়ে গেছি। বিজেপির এক একটা নেতা দেখো 20টা করে গাড়ি নিয়ে ঘুরে, পেছনে 20টা করে CRPF এর কনভয়, BSF এর কনভয়, CAPF এর কনভয়। তারা এমন করে লাটসাহেবিপনা করে, আর হিউম্যান রাইটস থেকে শুরু করে, ন্যাশনাল কমিশন থেকে শুরু করে, বিভিন্ন এজেন্সি থেকে শুরু করে যে অত্যাচার ওরা চালাচ্ছে, যেদিন ক্ষমতা থেকে এসছে 2014 সাল থেকে, এখানে তো বিরোধী দলের থেকেও বেশি আমাদের অত্যাচারিত হতে হচ্ছে। CPM-এর আমলে একরকম অত্যাচার ছিল, এদের আমলে মানসিক অত্যাচার, নির্যাতন, টাকা বন্ধ, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, কি নয় বলো তো? আজকে তো আমরা আরও বেশি দুঃখী। তার কারণ হচ্ছে মানুষকে ভালো রাখতে গিয়ে আমাকে প্রতিদিন প্রতি মুহূর্তে সংকটের সাথে লড়াই করতে হয়। দিদি, কিন্তু বিরোধী নেত্রী হিসেবে আপনি তো একটা মানে আইকনিক জায়গায় প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে লড়ে গেছেন, এবং মেক নো মিস্টেক, আপনি জ্যোতিবাবু বা বুদ্ধবাবুকে, ওই হিন্দিতে একটা কথা আছে না যে তন করকে রাখ দিয়া থা, তো সেই রকম আপনি মানে বিরোধী নেত্রী হিসেবে আপনার ভূমিকা পালন করেছেন। আজকে আপনার যারা বিরোধী, তাদের মধ্যে কাউকে দেখে মনে হয় যে সম্ভাবনা আছে লড়াকু নেতা বা নেত্রী? এখনকার সবটাই ন্যারেটিভ আর নেগেটিভ, কনস্ট্রাকটিভ কিছু নেই, টোটালটাই ডিস্ট্রাকটিভ। আমি বিরোধী দল করলেও জ্যোতিবাবুর বাড়িতে বারবার ছুটে যেতাম ওনাকে দেখতে, যখন উনি ক্ষমতায় ছিলেন না। বুদ্ধদেব বাবু যখন অসুস্থ, আমি রোজ ছুটে যেতাম। এমনকি বিমানবাবুকেও তুমি জানো যে কখনো সখনো যোগাযোগ হয়। এমনকি একটা ঘটনা, এটার জন্য অবশ্য কুণাল করেছে, আমি জানতাম না। তখন তোমরা প্রেস মিট করতে আসতে, হ্যাঁ একদম। হঠাৎ কুণাল একদিন একটা ফোনে আছেও, আমি জানি না কাকে কথা বলছে, আমাকে বলল যে একজনের সাথে একটু কথা বলুন। আমি হ্যালো বলতে ওপার থেকে বেরিয়ে এলো অনিল বিশ্বাসের নাম। ভাবলাম হ্যাঁ বলুন, আমি তো অবাক হয়ে গেছি। তখন উনি বললেন, দেখুন আপনার আমরা বিরোধী হতে পারি, কিন্তু অধীর চৌধুরী আমার নামে যে কমপ্লেন করেছে করাপশনের, আপনি এটা প্রেসকে বলেছেন যে না না উনি এটা করতে পারেন না, আমি এতে কৃতজ্ঞ। সেই জন্য আমি কুণালকে বলেছিলাম যে আপনাকে একটা ধন্যবাদ জানাবো বলে। ইনফ্যাক্ট ঘটনাচক্রে সেই ইন্টারভিউটা তখন স্টার আনন্দ ছিল, স্টার আনন্দেই অধীর চৌধুরী দিয়েছিলেন। মেসেজ 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 ডিয়ার ইনভেস্টর, একজন এক্সপার্টের স্টক শুধু আপনারই জন্য। এই অ্যাপটা ডাউনলোড করুন আর টাকাটা ডাবল করে ফেলুন। এক্সপার্ট মশাই, বদমাসের বাপ আমি। অ্যাপ ডাউনলোড করবার আগে আমি আপনার পুরো রিপোর্ট কার্ড খুঁড়ে বের করব। আমি মূর্খ নই কিন্তু। ডিস্টিংশন। ইউপিআই বলে কেউ এমন পরামর্শ দিলে প্রথমেই সেই অ্যাডভাইজারের পুরো খোঁজ খবর নিন আর বলে দিন আমি মূর্খ নই। যান, আপনিও কারোর টেস্ট নিয়ে দেখুন। কোনো ইন্টারেস্ট নেই, আমি একটা পয়সাও নিই না, একটা টাকাও নিই না, আমি সবটাই নিজের থেকে করি। আর আমার একমাত্র ইনকাম হচ্ছে আমার রয়্যালটি। আমি বই লিখি, আমার 263টা বই হয়ে গেছে, আমি ওর থেকে যেটুকু পাই তার থেকে আমার চলে যায়। আমি একা মানুষ, আর যার যার পরিবার তার তার নিজের নিজের আছে, কাজেই ওরাও আমাকে দেয় না, আমি ওকে দিই, ওদের কাছে চাই না, ওরাও আমাদের, আমি অবশ্য কোনোদিন চাইনি, ওরা নিশ্চয়ই দিতে চায়, কিন্তু আমিও চাই না ওরাও আমার সাথে সম্পর্ক রাখে যতটুকু রাখার, ভাইফোঁটায় বা রাখি বন্ধনে, দিসমাস। আর আদারওয়াইজ সকলের নিজের নিজের পরিবার আছে, তারা নিজেদের মতো থাকে। লতা আমার কাছে থাকে, অভিষেকের মা, কারণ আমি একদম একা থাকি বলে। আর বাদবাকি হচ্ছে যে আমার তো কারো কাছে কিছু নেয়ার নেই, আমি তো অ্যাসেম্বলি থেকেও অ্যালাউন্স নিই না, আমি তো কোনো ভাতা নিই না গভর্নমেন্ট থেকে, আমি তো গভর্নমেন্টের পয়সায় গাড়িও চড়ি না, আমি তো সার্কিট হাউসে গেলেও আমার ওই রয়্যালটির টাকা থেকেই হয়ে যায়, আর গানের সুর দিই, কথা দিই, তার থেকে একটা পাই, ওই দুটো মিলেমিশেই হয়ে যায়। ইডির কথায় আছি, এটা খুব ইন্টারেস্টিং। ইডি অফিসাররা যেদিন আপনি গেলেন ওই প্রতীক জৈনের বাড়িতে, যে কি বলেছে আপনাদের এখন বলবো না, সেটা পাবলিকলি বলবো না, সেদিন কি হয়েছিল? মানে আপনি যখন ঢুকলেন, সত্যি বলতে আমরা লাইভ রেড কোনোদিন আমি দেখিনি। যেহেতু এটা কোর্টটা সাবজুডিস আছে, মামলাটা 18 তারিখে ডেটও আছে, যাই হোক আমি এটা নিয়ে এখনই কোনো মন্তব্য করব না, কারণ এটা বিচারে প্রভাব ফেলতে পারে, সেই জন্য।
দিদি এই ঘরটা হচ্ছে চিরকাল আমরা বসতাম, এইটাই আমার প্রচন্ড পিঠে লেগে যেত, আপনি বললেন সরে বসো সরে বসো, এই একটা তখনকার দিনে সেই ওটা ক্যাসেটে, অফিসে। না এটা বোধহয়, ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা একদম ঘরটা আমার আর- ঘরটা। হ্যাঁ যেগুলো 5 আমার feet by 8 feet। বইগুলো ছিল। হ্যাঁ বই, আর তখন সেই অডিও ক্যাসেট ভর্তি হ্যাঁ, আপনার ভর্তি ছিল। অডিও এখন ক্যাসেট। তো অডিও চলে গেছে, হ্যাঁ এখন বই আর এই ইধার উধার টুকটাক। আমি জিনিসপত্র বেশি রাখতে পছন্দ করি না। এই আমার থাকার ঘর, এটাই আমার খাবার ঘর, এটাই আমার বেডরুম, এটা আমার খাবার টেবিল, মানে এটাই সব। আর বলতে পারো আমার কিছু বই আছে, আমার কিছু দেবদেবী আছে, আর আমার ওটা সেতার আছে, আমার ভেতরে একটা গিটার আছে, আমার সিনথেসাইজারটা, synthesizer এই। হ্যাঁ ও এই তো, হ্যাঁ। এবং ওই দেখো একতারা আছে, আর এখানে একটা মা সরস্বতী আছে ছোট্ট। এই যে এইটা দেখো বিশ্ব বাংলার, এই পাশে বইয়ের কোণে। আর এগুলো ম্যাক্সিমাম আমার বই, এগুলো দেখো বইয়ের আর রাখার জায়গা নেই, শুধু কয়েকটা বাইরের বই রেখে দিয়েছি খুব ইম্পর্টেন্ট, বাদ বাকি আর কিছু লয়ের বই আছে। ও আমার ধারণা ছিল এই ঘরটা আর নেই, এটাই তো একদম সেম সেম একদম। সেম সেম। দিদি এবার আপনার জীবনের দুটো গুরুত্বপূর্ণ অংশে আসব। একটা হচ্ছে সেই মুখ এবং বধির কিশোরীকে নিয়ে আপনি রাইটার্স গেলেন, লালবাজার গেলেন, আমি ছবি এবং কাভারেজ দেখছিলাম সমস্ত কাগজের, আনন্দবাজার পত্রিকা সহ সুজিত বাবু লাইব্রেরি থেকে খুব 92 গুছিয়ে দিয়েছেন। 93 সেটা হচ্ছে প্রথমে আপনারা একেবারে শান্তিপূর্ণভাবে এইখানে বসে ফেলানি আছেন, বসাক। ফেলানি বসাক, তারপরে দীপালি বসা। জোর করে তুলে দেয়া। সব থেকে আজকের দৃষ্টিভঙ্গিতে দেখলে যেটা লাগে, লালবাজার থেকেও যখন আপনাকে এইভাবে টেনে হিঁচড়ে বের করে দেয়া হচ্ছে, কোনো মহিলা পুলিশ নেই। মহিলা পুলিশ নেই, তারপরে আমার মাথায় মারছিল, তখন ছদ্দিবদ্দি আছে না ব্যাংকের যে ম্যানেজার, ওরা তখন ওদের মাথাটা আমার মাথার উপরে দিল, দিয়ে ওরা পিঠে বাড়ি খেয়েছিল খুব, আমিও খেয়েছিলাম। তারপর বলা হয়েছিল যে আপনারা মহাকরণ দখল করতে হচ্ছেন। আমি বলছি আনন্দবাজারের হেডলাইন ছিল লালবাজার থেকে বার করা হলো ঘাট ধরে। মহাকরণ দখল করতে গেলে কেউ হেঁটে যায়, আর 4-5 জন লোক মিলে। আমরা তো যাচ্ছিলাম ডালহৌসির মিটিংটা কভার করতে, কারণ আমাদের 5টা পয়েন্ট হয়েছিল। ওরাই তো প্রথমে গুলি চালাতে শুরু করলো, তখন তো আমাদের নামে উল্টোপাল্টা বলা হতো, এমনকি সিঙ্গুর আন্দোলনের সময় শিখিয়ে দেওয়া হতো সবচেয়ে খারাপ ছবিটা নিয়ে এসো। ইনফ্যাক্ট সেই দিন এই ঘটনার প্রেক্ষিতে রাইটার্স বিল্ডিং এ সাংবাদিকরা মার খান, সমস্ত কাগজের একেবারে শুরুতেই ছিল সেই খবর। হ্যাঁ, তখন তো প্রেস কর্নার ভেঙে দিল। আরেকটা দিদি, সেদিন একটা কোটেশন আনন্দবাজার পত্রিকায় হেডলাইন হয়েছিল, ধাক্কা দিয়ে বের করে দেব বসুকেও। সেই দিন কার্যত আপনি বামফ্রন্ট সরকারকে তার আগেই হয়তো উৎখাত করার প্রতিজ্ঞা নিয়েছিলেন। এরপর 2011 যখন সেই রাইটার্সে ঢুকলেন, সেই অনুভূতিটা কেমন ছিল? না, আমি প্রতিহিংসা পরায়ণ নই, কারণ তোমাদের মনে আছে 11 ইলেকশনে আমরা একটা স্লোগান দিয়েছিলাম, বদলা নয় বদলা নয় বদল চাই। এবং তারপরে যখন রেজাল্ট বেরোনোর পর আমি সবাইকে রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীত গাইতে বলেছিলাম। সুব্রত তো আজকে বেঁচে নেই, আমার খুব মনে পড়ে। সুব্রত বলতে, এরা যা বদমাস, এদের চাটা করে রেশন, যেমন রেশন দেয় না মাসে একবার, চাটা করে এরা যা অত্যাচার করেছে, এখনো যা বদমাইশি করছে, এখন তো বিজেপি করে সব ম্যাক্সিমাম, এদের তোর জন্য আমরা কিছু করতে পারলাম না, এখনো বলে। তো আমি প্রতিহিংসা পরায়ণ নই, যতটা পারি স্বাভাবিক থেকে রাজনীতি করার চেষ্টা করি। আমি মনে করি রাজনীতি করাটার নাম হচ্ছে মানবিকতা, মনুষ্যত্ব, সমাজ, সংস্কৃতি, সম্প্রীতি, সবকিছু নিয়ে। রাজনীতি মানে এটা নয় কুৎসা, শুধু মিথ্যে কথা একটা বলা। কথা বলুন, যে কোথাও একটা তো ছিল যে এইভাবে অপমানিত হয়ে রাইটার্স বিল্ডিং এবং লালবাজার থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়া সে হচ্ছে, তো অনেকবার চুলের মুঠি করেছে। দিয়ে। সে তো ভেজাল সেখানে তেল বেহালা থেকে শুরু করে 21শে জুলাই থেকে শুরু করে সিঙ্গুর নন্দীগ্রাম থেকে শুরু করে হাজরা মোড়, আমতার কান্দুয়া থেকে শুরু করে
তোমার মেমারি থেকে শুরু করে তোমার আমি 3টে কোর্টে কেসে যে লড়েছিলাম, একটা কেস ছিল পঙ্কজ ব্যানার্জিকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল একদম। হিউম্যান রাইটস কোর্ট একদম। আলিপুর কোর্টে, একদম। একটা লড়েছিলাম ব্যাংশালে একজন সাংবাদিককে অনৈতিকভাবে অ্যারেস্ট করা হয়েছিল তাকে ছাড়ানোর জন্য, তার হয়ে না। আর একটা কেস আমি লড়েছিলাম হুগলিতে। তার কারণ হচ্ছে একটি বধির ছেলে গুলিতে মারা গেছিল পুলিশের, আচ্ছা। তার বাবা ডেড বডি চেয়েছিল, ওরা ডেড বডি দেয়নি। তাই আমরা সেদিন বাঁকুড়ায় যাচ্ছিলাম, বাঁকুড়া থেকে ফেরার পথে আমি তপন আকবর সবাই মিলে গিয়ে কোর্টে গেলাম, কোর্ট থেকে ওকে ছাড়িয়ে ডেড বডিটা ছাড়িয়েছিলাম। আর একটা কেস আমি করেছিলাম আমার মনে আছে, সেটা হচ্ছে কুমারগঞ্জে যখন পার্থ সিংহ রায় মারা গিয়েছিল পুলিশের গুলিতে, তখন প্রায় 100 ছাত্রছাত্রীকে অ্যারেস্ট করেছিল, তখন তাদের বের করার জামিনের দাবিতে করেছিল। যদি আরেকটা অংশে আসি, খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে রাজীব গান্ধীর সঙ্গে আপনার সম্পর্ক, যেটা এখন সোনিয়া গান্ধীর পাটে আমি আসব, কিন্তু প্রথম হচ্ছে আমাকে যেটা এই এতদিন মানে ধরুন 40 বছর 50 বছর 60 বছরের কাগজ ঘেঁটে মনে হয়েছে, সুজিতবাবু একটা খুঁজেও দিয়েছেন আমায়, যেটা হচ্ছে আপনি বাজপেয়ী মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। সারপ্রাইজিংলি বিস্ময়কর সেটা হচ্ছে সোনিয়া গান্ধী সেদিন আপনাকে একেবারে নিবিড় আলিঙ্গনে কাছে টেনে নিলেন, শুধু না বলেছিলেন কাম ব্যাক মমতা, প্লিজ কাম ব্যাক, যখন আপনি বাজপেয়ী সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। এই সম্পর্কের সমীকরণটাকে কিভাবে না, ব্যাখ্যা এটা করবেন? পার্সোনাল রিলেশন। আচ্ছা। আসলে রাজীবজি যখন প্রাইম মিনিস্টারও ছিলেন উনি হ্যাঁ। আমাকে খুব স্নেহ করতেন, একদম। যেমন মোটা হয়ে গেলে বলতেন ওয়াই ইউ পুটিং আপ ইউর ওয়েট, আবার কখনো কখনো বলতেন নানা রকম ব্যাপার আছে। উনি একমাত্র লোক যে আমার ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট, স্টেট ইউথ কংগ্রেসের প্রেসিডেন্টশিপের লিস্টে অ্যাপ্রুভ করে দিয়েছিলেন। কাজে উনি আমাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। এবং সম্ভবত এখনো করেন, আমি সোনিয়া গান্ধীর কথা হ্যাঁ, বলছি। সেটা পার্সোনালি হয়তো করে, হ্যাঁ। কিন্তু অনেক সময় তো নানা রকম চাপ থাকে, করতে পারে না। যাই হোক, রিলেশনটা আমরা রাখি, দেখা হলেই হ্যালো হাই কথাবার্তা এগুলো তো চলে, সৌজন্য তো সবার সাথেই রাখি। কিন্তু এখন পলিটিক্যাল অ্যাটিটিউড অনেকেরই চেঞ্জ হয়েছে, সেটা কিছু করার নেই। সবাই বলতেন রাজীবজির আমার দুটো ঘটনা মনে আছে। হ্যাঁ, শান্তিনিকেতনে ওনার সাথে ফার্স্ট আমার দেখা হয় 1983 সালে, যখন এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া কংগ্রেসের কনভেনশন হচ্ছিল ইন্ডোরে। ইন্দিরা গান্ধী তখন বেঁচে ছিলেন, আমি তখন ইন্দিরা গান্ধীকে কোনোদিনও দেখিনি, কিন্তু তখন আমরা স্টুডেন্ট পলিটিক্স করি। সুব্রত তো আমাকে রাজীবজির দায়িত্ব দিলেন, রাজীবজি উঠেছিলেন নিজাম প্যালেসে, তখন তো ঘরে জলও ছিল না, মানে কানেকশনগুলোও হয়নি, এখন তো বিজেপি দখল করে রেখে দিয়েছে। তারপরে আমি 3-4 জনের সাথে আমার টিম ছিল, আমি প্রায় বালতিতে করে জলটাও দিয়ে আসতাম স্নান করবার। আর উনি সকাল 6টায় বেরোতেন, বেরোলেই আমাকে জিজ্ঞেস করতো মমতা হাউ ইউ, টেক কেয়ার, এই সমস্ত নানা রকম কথাবার্তা খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। এবং যাবার দিন যেদিন উনি চলে গেলেন সেদিন আমাকে বললো টেক এ ফটোগ্রাফ, বলে আমরা একটা টিম করে, আমি বক্সি ছিলাম, আরও 2-3 জন ছিল, উনি ছবিও তুললেন। তখন থেকে ওনার সাথে আমার সম্পর্ক। কাজে উনি যখন প্রধানমন্ত্রীও ছিলেন, ধরো সাপোজ উনি একবার বেঙ্গলে এসেছেন ভিজিট করতে, অনেকবার এসেছেন তো, তখন আমাকে একটা খবর দিয়ে বললো মমতা রাজভবনে সোনিয়াজি ছিলেন, মমতা যাকে সোনিয়া কো বাতাও না, আমি এসব বলে আবার বেরিয়ে গেলাম। তারপরে ধরো আরাফাতের প্রোগ্রাম হচ্ছে, প্যালেস্টাইনের আরাফাত তখন এসেছিল, আমি তখন অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি ছিলাম। তো আর রাজীবজি ঢুকছেন, আমাকে বলে মমতা সোনিয়াজিকে বেঠাও না, তো এরকম উনি আমাকে অনেকটা ভালোবাসতেন এবং খুবই স্নেহ করতেন, যার জন্য মৃত্যুর আগেও তিনি একদম অজিতদা, প্রিয়দা সবাই তখন মন্ত্রী ছিল, এত রিকোয়েস্ট করা সত্ত্বেও উনি বলেছেন না, ফার্স্ট মমতার মিটিং করবো, তারপর অন্য কোনো মিটিং করবো। দেশপ্রিয় পার্কে সেই মিটিং। ইভেন আমি যখন 84-এ দাঁড়িয়েছিলাম, তখন তো উনি জেনারেল সেক্রেটারি ছিলেন ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর নভেম্বরে, তখন উনি আমাকে লোক পাঠিয়ে জিজ্ঞেস করেছিলেন আমার পয়সার প্রয়োজন আছে কিনা। আচ্ছা, আমি বললাম না, আমার আর দরকার নেই, আমার হয়ে গেছে। দিদি 1990 সালে আনন্দবাজারের শিরোনাম, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভানেত্রী নিযুক্ত হলেন, কংগ্রেস সভাপতি রাজীব গান্ধীর নির্দেশে আপনার এই পদটা হলো, এবং ফোন করে আপনাকে বললেন যে তোমাকে রাজ্য যুব কংগ্রেসের দায়িত্ব নিতে হবে, তৈরি হও। আমি বলছি এই রকম স্নেহ পেয়েছেন আর কি, এবং অনেক কংগ্রেসের এটা ঈর্ষাও করতেন না আপনাকে। ইভেন 90-তে যখন আমাকে মেরেছে, হ্যাঁ 16ই আগস্ট মারলো তো হাজরায়, একদম প্রায় মৃত্যুর মুখ থেকে আমি ঘুরে এলাম। হ্যাঁ, তো উনি আমাকে 13ই আগস্ট ডেকে পাঠালেন, হ্যাঁ আমি গেলাম। হ্যাঁ
একদিনের জন্য। আমি বলে দেখো 16 আগস্ট আমাকে তুমি ছিলে আছে, আমি যেতে পারবো না, আমি থাকতে পারবো না। 13 আগস্ট যে মার্ডার করে দেগা, প্লিজ টেক কেয়ার, এটা উনি আমাকে বলেছিলেন। তারপরে আমি যখন হসপিটালে ভর্তি হই, আমি বামপন্থীর কোনো একজন মন্ত্রীর কাছ থেকে শুনেছিলাম, যখন আমার জ্ঞান নেই, মাথায় ওই রকমভাবে রক্ত ঝরছে, দুটো হাতে পুরো হাতের আলনাটা এখনও নেই, পুরো চেপে গেছে, মানে যেহেতু আমি মাথায় হাত দিয়েছিলাম বলে, ওইটা হাতটা না উঠলে সেদিনই তখনই ডেথ হয়ে যেত। তো ন্যাচারালি তখন আমি আনকনসিয়াস ছিলাম। কিন্তু আমার দাদাকে ফোন করে রাজীব গান্ধী কোনো একটা সোর্স থেকে বলেছিল, ममता को अभी उधर से शिफ्ट कराओ, हमारे पास खबर है कोई इंजेक्शन उसको ब्रेन में पुश करने का कोशिश कर रहे लोग। তখন তো বামফ্রন্ট সরকার, এবং এই ঘটনাটা উনি জেনেছিলেন কোনো একজন বামফ্রন্টের শরিক দলের নেতার থেকে, এবং জেনের সঙ্গে সঙ্গে আমাকে, যার জন্য কাপড়ও ছাড়ায়নি, কিছুই ছাড়ায়নি, দুদিন মানে আগের দিনে ঘটনা ঘটেছে, আর তখন প্রায় আমি কাগজে যেটা দেখেছি 1টা হবে বা এরকম কিছু একটা, তারপরের দিন ওই মানে রক্তমাখা কাপড় অবস্থাতেই উডল্যান্ড থেকে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে আমাকে শিফট করা হয় আইসিসিউতে। তারপরে আমি যখন গেছি ভালো হয়ে, তখন আমাকে বলে আমাকে বাচ্চা ছেলের মতো বলছে, দেখাও দেখাও কাহা পে বানা, দেখাও দেখাও, এরকম একটা ইমোশনালি খুব ভালোবাসে। সেই ভয়ঙ্কর ঘটনার কথায় আসি দিদি, এই ঘটনা এবং সেখানে পরের দিন প্রায় আপনার তখন অচেতন অবস্থা, প্রফুল্ল সেন, গণিখান চৌধুরী, অশোক দত্ত, প্রত্যেকে, প্রফুল্ল সেন তো খুব স্নেহ করতেন, হাতটা। এবং শুধু তাই নয়, প্রফুল্লদা আমি শুনেছিলাম, প্রেসে পরে দেখেছিলাম, প্রফুল্লদা তখন 90 বছর বয়স, একদম। প্রফুল্লদাকে সাথে তখন আমার দেখা হয়নি, কিন্তু প্রফুল্লদার নিচে প্রেসকে বলেছিলেন, আমার আয়ু দিয়ে ঠাকুরকে বাঁচিয়ে দাও। বিরাট প্রাপ্তি। আমি বলছি যে এখানে পরের পর ঘটনার বিবরণ আছে, শিউরে উঠতে হয়। আর সেদিনকে তো কাউকে ঢুকতেই দেওয়া হয়নি। এমনকি কল্যাণ আমাকে বলেছে গল্পটা, কল্যাণ তখন বাঁশবাগানের পাশ দিয়ে আসছিল, ওখানে বাসগুলো আছে, মানে রাধা মন্দির থেকে একটু দূরে। কল্যাণ বলছে, আমি হঠাৎ যাচ্ছি রাস্তা দিয়ে, হঠাৎ দেখি লোহার চেন ঘোরাচ্ছে পুরো, তারপরে ডান্ডা, লোহার চেন পুরো পুলিশের সামনে একতরফাভাবে করে যাচ্ছে, হিন্দি সিনেমায় যেরকম দেখায়, বন্দুক নিয়ে ছুটছে, গুলি নিয়ে ছুটছে, আমাদের সবাইকে ঢুকিয়ে দিল বাসগুলোর ভেতরে। আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। একজন লোক ছবিটা পেয়েছিল, রাধাকৃষ্ণ মন্দিরের ওপর থেকে তুলেছিল, পুলিশ পরে ওইটাকে সিজ করেছিল। আমাকে তো প্রথমে অ্যাটাক করলো, অনিলদা ছিল আমার সাথে, দিব্যেন্দু ছিল, সে সময় অনুপ ছিল, যতদূর আমার মনে পড়ে, দিলীপ ছিল, একদম। আমাকে প্রথমে অ্যাটাক করলো। ফার্স্ট যখন আমাকে মোটা ডান্ডা নিয়ে অ্যাটাক করলো, আমার মনে হচ্ছে এটা লোহা না, এটা ডান্ডা। আমার কিন্তু আঘাত লাগেনি, কারণ আমার মনেই হয়নি কিছু। আমি দেখছি আমার ডান দিক দিয়ে গলগল করে রক্ত পড়ছে। তখন আমি ভাবছি এটা পুলিশ না, এটা সিপিএম এর ক্যাডার। আমার মাথায় তখন অন্য কিছু কাজ করছে না। তারপর যখন আরেকটা ডান্ডা মারলো, তখন আমি দেখলাম বাদিক দিয়ে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। তখন আমি ওই চিন্তা করে যাচ্ছি, জানি না আমার আঘাতটা কি গ্রহণ করেছিল। থার্ড ডান্ডাটা যখন উঠিয়েছে, তখন আমার ডান হাতটা অটোমেটিক্যালি ওখানে মাথায় উঠে গেছে, রিফ্লেক্স অ্যাকশন। তখন আমার পুরো আলনাটা থেতো হয়ে গেছে। এখানে দেখো তুমি পুরো আলনা পাবে, এখানে নেই, এখানে অর্ধেক আছে। সুতরাং ওটা পুরো থেতো হয়ে গেছিল, ওটা একদম ব্রেনের কাছে। ব্রেন অ্যাটাক হতে 1 ইঞ্চি বাকি ছিল, কিন্তু আমার ব্রেন অপারেশন হয়েছিল তারপরে, এবং প্রায় 46টা স্টিচ হয়েছিল, মানে ব্রেন অপারেশন হয়েছে। তারপরে কি হসপিটালেও তখনকার দিনে আমি জানতাম না, তখন আমাকে একজন দেখতেন ডাক্তার, খুব ভালো, মিস্টার আচারিয়া বলে নাম, তিনি দেখছেন কিছুতেই জায়গাটা হিল আপ হচ্ছে না যেখানে মেরেছিল। তারপর ওনাকে ব্রেন অপারেশন করতে হলো। তারপর দেখছেন ফরেন পার্ট ঢুকিয়ে রেখে দিয়েছে, উনি বললেন সেটা। সুতরাং এসব ঘটনা কত আছে দিদি। আরেকটা বিষয়ে, সেটা হচ্ছে জ্যোতি বসুর সেই দিনকার রিয়াকশন। তিনি বলছেন যে বন বিরোধী বামপন্থীরাই কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে মেরেছে বলে বলছেন, এবং বলছেন যে আমার মতে তৎক্ষণাৎ ওদের গ্রেফতার করা উচিত ছিল, আমি পুলিশ কমিশনারের কাছে জানতে চাইছি কেন এটা হয়নি। মানে আমি বলছি, এটা কি আপনার, মানে আমি বলছি জেনারেলি তো বলতে পারতেন যে না, সিপিএম মারেনি, কিন্তু কার্যত স্বীকার করে নিচ্ছেন। এই দায়িত্বটা ছিল বুদ্ধদেব বাবু, 21শে জুলাইও বুদ্ধদেব বাবু, সিঙ্গুর নন্দীগ্রামও বুদ্ধদেব বাবু। আপনি বলছেন এটার মধ্যে ইন্টারনাল পলিটিক্স, কারণ আমি তো এত বছর পরে দেখছি। ইন্টারনাল কিনা জানি না, কিন্তু ওরা বেসিক্যালি আমার খুব বিরুদ্ধে ছিল।
তো পরবর্তী সময়ে তো মানে সব জায়গাতেই তো বাধা দিয়েছে। সিংহ নন্দীগ্রামে মিটিং করতে গেছি, ইসলামপুর বাই ইলেকশন, আমাকে ওখান থেকে তাড়া করেছে। যে রাস্তায় আসছি পুলিশ ব্যারিকেড করছে। তো মালদা এলাম, মালদাও ব্যারিকেড করছে। আমি মালদা দিয়ে বীরভূম হয়ে আসছি, সেখানেও ব্যারিকেড করছে। বীরভূম হয়ে বর্ধমান ঢুকলাম, ব্যারিকেড করছে। দিয়ে আমি ডানকুনির সামনে এলাম, ব্যাস আমার গাড়ি পুরো ঘিরে নিল, নিয়ে চলে গেল, অ্যারেস্ট করলো। তো এই ধরনের ঘটনা তো কত ঘটেছে, আমাকে তো ঢুকতেই যায়নি এলাকায়। নন্দীগ্রামে আমি বেঁচে গেছিলাম একটাই কারণে, সেই সময় গোপাল গান্ধী একটা হেল্প করেছিল। আচ্ছা, কারণ যখন আমি একটার সময়, তখন আমার সবে অপারেশন হয়েছে, সেই অবস্থায় আমি বেরিয়ে গেছি তার 48 ঘন্টার মধ্যে। তখন ওরা কোলাঘাটের কাছে আমাদের আটকালো, এবং গোপাল গান্ধী তখন একজনকে দিয়ে খবর পাঠিয়েছিল, আমি নামটা বলছি না, আমাদেরই কোনো একটা লিডারকে দিয়ে, যে মমতাকে বলো এক্ষুনি ওখান থেকে সরে আসতে, কারণ এখন রাত 1টা বাজে, ওরা কিন্তু পেট্রোল বোমা মারবে বলে ঠিক করেছে। তখন আমি যখন কোলাঘাটে ঢুকবো বলে ঠিক করেছি, কোলাঘাটে আমাদের 2টো রুম বুক করা ছিল ওই পাওয়ারের গেস্ট হাউসটা, তখন দেখছি পুরো দোতলা বাস আটকে রেখে দিয়েছি যাতে আমরা ভেতরে ঢুকতে না পারি। কিন্তু আমরা তো ডেঞ্জারাস ছিলাম, ছাত্র রাজনীতি করা লোক, আমরা টপকে 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 তারপরে ঢুকেছিলাম। তারপরের দিন আমার ঢুকতে দেবে না, পুরো ব্যারিকেড করে রেখে দিয়েছে। আমি একটা ছেলেকে বললাম, এই শোন, বাইক আছে তো? বললো হ্যাঁ। এবার বাইক নিয়ে বললাম, গ্রামের পথ দিয়ে চ, যে পথ দিয়ে কেউ জানবে না, কেউ বুঝতে পারবে না, বলে একদম ছদ্মবেশে চললাম। তারপরে তমলুকে যখন হসপিটালে পৌঁছেছি তখন আমায় ধরতে পারলো, ততক্ষণে তো আমি তমলুক পৌঁছে গেছি। তখন থেকে তো সাংবাদিকদেরও সব আটকে রেখে দিয়েছে চণ্ডীপুরে। তারপর আমি একটু একটু করে যাচ্ছি, আটকাচ্ছে, একটু একটু করে যাচ্ছি, আটকাচ্ছে, কোথাও আমি হাঁটছি, কোথাও সাইকেলে যাচ্ছি, এসব তো নানা রকম চলেছে। বিপুল জনসমাবেশ এবং সোমেনদা এবং আপনি, এটা হচ্ছে 92 সালে। সোমেনদার সঙ্গে আপনার সম্পর্ক একটা সময় দূরত্ব ছিল, দল ছাড়ার অন্যতম কারণ, পরবর্তীকালে আবার সোমেনদা তৃণমূলেই যোগ দিলেন। তো কিভাবে এই ইকুয়েশনটা এইরকম, মানে দেখ, এখন উনি মারা গেছেন, আমি আর নতুন করে বলতে চাই না, বাট ওরা একটু আমার অ্যান্টি ছিল প্রথম থেকেই, কারণ প্রিয়দা সুব্রতদার গ্রুপটা আলাদা ছিল, সোমেনদাদের গ্রুপটা আলাদা ছিল, এবং 2001 সালে তো আমরা হেরেছি ওদের জন্যই। 2001-এই তো ক্ষমতায় আসার কথা। আপনি বলছেন কংগ্রেস সাবোতাজ করেছিল একটা অংশ, এনসিপি কে দিয়ে সোমেনদার সব জায়গায় ঘড়ি চিহ্ন দাঁড় করেছিল না? কিন্তু তারপরে যখন সেই সোমেনদাকে আপনি দলে নিলেন, না, উনি যখন আসতে চেয়েছেন, কথা বলতে চেয়েছেন, আমরা তখন সম্মান দিয়েছি। কাউকে অসম্মানিত করা তো আমার কাজ নয়, সম্মান দেওয়া আমাদের কাজ। অভিমান তো থাকে, কিন্তু অভিমানের মধ্য দিয়েও মানবিকতা কাজ করে। দিদি, এইটা হচ্ছে একটা ঐতিহাসিক অংশ, সেই বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা। মৃত্যু ঘণ্টা, হ্যাঁ, 92 এটা পরস্পর বানিয়েছিল, হ্যাঁ, যদি আজকেও সুস্থ নেই। আচ্ছা, কি হয়েছে বলে স্যার? ও শরীরটা খারাপ। আচ্ছা, 97, এটা আপনি তখন 91 মানে মন্ত্রী, হ্যাঁ। 2009 এটা যথারীতি 2007 বিরাট জনসমুদ্র। গোপাল গান্ধীর কথা এতক্ষণ বললেন, প্রণববাবু, গোপাল গান্ধী এবং আপনি। 2008 এটা আপনার শপথ গ্রহণের মুহূর্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্ত, হ্যাঁ, উনি বিমান বসু। গেছিলেন সেদিন, সেটার জন্য আমি কৃতজ্ঞ। তারপর তো আপনিও বাড়ি গেলেন, প্রথম বোধহয় আমি আপনি অনেকবার গেলেন, গেছিলাম। হ্যাঁ, নন্দনের মানে চলচ্চিত্র উৎসবে নেমন্তন্ন করতে, ফার্স্ট টাইম বোধহয়। হ্যাঁ, আমি 4-5 বার গেছি। হ্যাঁ, তারপরে একদিন হসপিটালও 3-4 বার গেছি। তারপর মীরা বৌদি একদিন বললেন যে উনি কারোর সাথে এখন আর দেখা করতে চায় না, সেদিন থেকে আমি আর যাইনি। তারপরে মৃত্যুর পর গেছিলাম। এটা আপনার শপথ গ্রহণ, এটা রাজনাথ সিং সিঙ্গুরের মঞ্চে এসেছিল, অনশন মঞ্চে, অনশন মঞ্চে একদম। তখন হচ্ছে বিজেপি তখন বিরোধী দলে ছিল, হ্যাঁ, সেই জন্য এসেছিল। পি চিদম্বরম, অজিতদার সঙ্গে এই দিনটা আমার মনে আছে আপনি সিম্বল পেলেন। সিম্বল পেলাম, হ্যাঁ, পেছনে রতনদার মুকুল আছে, একদম। এটাও 98 সালের 1 জানুয়ারি, সিম্বল নিয়ে বাড়ি ফিরলাম, একদম। সেই জন্য ওটা তৃণমূল কংগ্রেসের ফাউন্ডেশন ডে হয়ে গেল। দিদি, এইটা 91 সালের, এটা কি ঘটনা মোটরসাইকেলের পিছনে? এটা আমরা কোথাও একটা যাচ্ছিলাম, পুলিশ আচ্ছা। আমাদের ব্যারিকেড করে রেখে দিয়েছে, দেখো, সেই জন্য ওদের ফাঁকি দেওয়ার জন্য। জগদীপ ধনকরের সঙ্গে আপনি, ওগুলো তো আছে, এগুলো হ্যাঁ। অনেক লেটেস্ট। গোপাল কৃষ্ণ গান্ধীর সঙ্গে পরবর্তী সময়ে, কেশরীনাথ ত্রিপাঠী, বর্তমান রাজ্যপাল, প্রণববাবুর সঙ্গে, মন্টেক সিং আলুওয়ালিয়া। এইটা হচ্ছে আপনি যেটা বলছিলেন, সেই, এটা বোধহয় আপনার এটা বালুরঘাটে। পঙ্কজদার জন্য নাকি? পঙ্কজদার জন্য হতে পারে, হ্যাঁ, আলিপুরে। আলিপুরে একটা আলিপুরে আছে, একটা ব্যাংশাল কোর্টে আছে, একটা কুমারগঞ্জে আছে, হ্যাঁ। আর একটা আছে তোমার এতে ব্যাংশাল কোর্ট, আলিপুর, হুগলি। দিদি, সৌজন্যের কথা হচ্ছে, জ্যোতিবাবুর কথা হচ্ছে, আমার মনে আছে আমরা তখন ক্লাস 7-8-এ পড়ি,
জ্যোতিবাবুর সঙ্গে একবার আপনার দেখা হলো, আপনি পায়ে হাত দিয়ে, যেরকম আমাদের বাঙালি বাড়িতে সৌজন্য প্রণাম করার একটা ছবি উঠলো, তখন কিছু হলো না। পরের নির্বাচনে আমাদের পাড়ায় পোস্টার পড়লো যে দেখুন কে বেশি বড়। এই ছবিটা দেখে মনে পড়ে এটা অ্যাকচুয়াল হর্স নিউটিয়ার একটা প্ল্যান্ট, সিমেন্ট প্ল্যান্ট ওপেন ছিল হাওড়ায় সম্ভবত, সেখানে দেখা হয়েছিল। দেখো, এটা আমাদের বাবা মা চিরকাল শিখিয়েছে, আমাদের টিচাররা শিখিয়েছে যে গুরুজনদের দেখলেই, বড়দের দেখলেই সবসময় পায়ে হাত দিয়ে প্রণাম করবে। এটা তো আমাদের বাড়ির বাচ্চারা যার 3-4 বছর বয়স, সে এসে ফার্স্ট তার কাজ হচ্ছে প্রণামটা করা। এটা হচ্ছে বাংলার কালচার। এই সংস্কৃতি, এই সম্প্রীতি তুমি আর কোথাও পাবে না। কেউ আছে যারা সবকিছু ছোট জিনিস, ছোটখাটো জিনিসকেও খাটো করে দেখতে চায়, কিন্তু অনেক ছোটখাটোর মধ্যেও যে সৌন্দর্য আছে সেটা উপলব্ধি করবার কোনো ক্ষমতা ওদের নেই, কারণ ওরা পল্লবিত নয়, বিকশিত নয়। ওদের মনের চেতনাটা এখনো চেতনা ভাণ্ডার থেকে বেরোতে পারেনি। মনের সংকীর্ণতাটা একটা বাধার মধ্যে আটকে আছে, ওই বাঁধটা ভেঙে দিতে হবে। আমার ধারণা জ্যোতিবাবু নিজেও এটা চেয়েছেন কিনা বা জানতেন কিনা আমার সন্দেহ, তার কারণ জ্যোতিবাবু ব্যক্তিগতভাবে পরে দেখেছি তো আপনার সম্পর্কে যথেষ্ট স্নেহশীল। সে তো আমাকে ডেকে পাঠালেন একদিন, এবং তারপর আমি 3-4 বার গেলাম, কিন্তু গৌতম দেব বসে থাকতে সারাক্ষণ পাহারা দিয়ে, আমি কি কথা বলছি না বলছি শুনবে। তো লাস্ট উনি যে বছর মারা গেলেন, সে বছর আমি ত্রিবান্দ্রম গেছিলাম, দিল্লি গেছিলাম এই টিমগুলোকে নিয়ে দেখা করতে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ত্রিবান্দ্রম গেলাম। তার আগে যাবার আগে জ্যোতিবাবু আমাকে বলেছিলেন যে আমার জন্মদিন আছে 8 তারিখে, আপনি যেখানেই থাকুন আমার জন্মদিনের দিনটা কিন্তু আসবেন। এবং সেটা আমি গিয়েছিলাম, এটা ঠিক এক্স্যাক্টলি সেই ছবি। তামিলনাড়ু থেকে একদম আমি ত্রিবান্দ্রম থেকে তামিলনাড়ু, মাদ্রাস, চেন্নাই এলাম, চেন্নাই থেকে কলকাতা গেলাম। আর একটা কথা আমার মনে আছে, যেটা হচ্ছে উনি আমাকে অনেক সময় বলতেন এরা যাবে কবে। কি বলছেন? হ্যাঁ, ঠিক বলছি। মানে বুদ্ধবাবুর সরকার কবে যাবে জ্যোতিবাবু জিজ্ঞেস করছেন? হ্যাঁ, সেগুলো নন্দীগ্রাম আন্দোলনের সময় আমার বলেছিলেন। 2 হচ্ছে আর একটা কথা, যেদিন আমার ওনার স্ত্রী মারা গেল, আমি তখন মিটিং করছিলাম, ইলেকশনের প্রচার বা কিছু একটা চলছিল সম্ভবত। তো আমি জাভেদ খানের এলাকায় ছিলাম, তখন হঠাৎ আমি শুনলাম যে কমলা দেবী মারা গেছেন। আমি তখন কমলা বসুই আমরা দেবী বলি, মানে সম্মান জানি, হ্যাঁ কমল বসু। তো আমি ছুটে গেলাম, সেদিন বাড়িতে কেউ ছিল না, উনি নিজেই একা গেটটা খুললেন, নিয়ে বললেন আপনি এসেছেন, জানেন তো অনেকদিন একসাথে ছিলাম, এইমাত্র বডিটা নিয়ে যাওয়া হয়েছে কেওড়াতলা শ্মশানে। আমি তখন বললাম ঠিক আছে আপনি বাড়িতে থাকুন, আমি সঙ্গে সঙ্গে আমার কেওড়াতলা শ্মশানে দিলাম। সেদিন সোমনাথ চ্যাটার্জি আর জ্যোতিবাবুর ছেলে ছাড়া আমি কাউকে দেখিনি। তখন কোথাও বোধহয় একটা সৌজন্য, মানে জ্যোতিবাবু ক্ষমতা থেকে চলে যাবার পরেই ওদের মনে সম্পর্কটাই হারিয়ে গেছিল, মানে দলের মূল স্রোত থেকে। এটাই হয়তো হয়, কিন্তু এটা হওয়া উচিত নয়। মানুষ মানুষকে মনে রাখে, মানুষকে ভালোবেসে। আর ক্ষমতা, চেয়ার, এগুলো সব ক্ষণস্থায়ী, থাকে হচ্ছে সম্পর্কটা। এগুলোর কোনো দাম নেই, মনুষ্যত্ব না থাকলে কোনো চেয়ারেরই কোনো দাম নেই। দিদি 99 সালে আমি দেখছিলাম পুরনো কাগজে, তখন আপনি রেলমন্ত্রী হলেন, তখন জ্যোতি বসু বললেন যে হ্যাঁ বাংলার দরকারে আমি প্রয়োজন হলে কথা বলবো ইত্যাদি ইত্যাদি। তারপরে তো রাজনৈতিক দূরত্ব প্রচুর ছিল, কিন্তু তখনকার সময়ের তুলনায় যদি আজকের দেখেন, সৌজন্য কি কোথাও রাজনীতিবিদদের মধ্যে কমছে? নেই বললেই চলে। আগে যেমন যার যাই বিরোধিতা থাকতো, একটা কথা বলতো, একটা কার্টিসি ছিল, এখন সেগুলো নেই। এখন যে যার নিজের মতো, হয়তো কারো কারো মধ্যে আছে, এখনো 10-20% হলেও আছে, কিন্তু ভয়ে ভীত হয়ে আর এজেন্সিরাজ করে করে কেউ যে কথা বলবে তাকে আগে চিন্তা করতে হয় কে দেখে ফেলছে না তো, কিন্তু ধরুন ফোনে যে কথা বলবে ফোনটা পেগাসাস হচ্ছে না তো। এইসব ভয় ভক্তিতে এই যে কলকাতায় 4-5 দিন ধরে রেড হচ্ছে, তার আসল কারণ তো হচ্ছে বিজেপি টাকা চায়। মানে এই যে কয়লা নিয়ে যে রেড গুলো হচ্ছে, আরে নানা রকম রেড, কার নাম আছে খোঁজ নাও, কার নাম আছে খোঁজ নাও। দিদি একটা খুব মজার কথা, তখন আমরা সাংবাদিকতায় চলে এসেছি, ধরুন সুভাষ চক্রবর্তীর সঙ্গে আপনার সম্পর্ক, আর সুভাষদা প্রকাশ্যে পার্টির অনেক আপত্তি সমালোচনা সত্ত্বেও উনি বলতেন ভগিনী সমা। রেলের প্রোগ্রামে এসে আমি সেই ছবিগুলো খুঁজে পাচ্ছিলাম, এটা অবশ্য 92 সালের, তারপরে এটাও 92 সাল, তারপরে এই অনুষ্ঠানটা আমি নিজে সাংবাদিক হিসেবে কভার করছিলাম, রেলের অনুষ্ঠান, সুভাষদাকে আপনি নিমন্ত্রণ করেছিলেন 2000 সালে। না, উনিও আমাকে একটা ফ্লাইওভার উদ্বোধনের নিমন্ত্রণ করেছিলেন, ওই গড়িয়ার ফ্লাইওভারটা, একদম লেকের কাছে প্রোগ্রামটা হয়েছিল যতদূর আমার মনে আছে। উনি জীবনের শেষ প্রান্তে
একদিন আমাকে আলাদা করে ডেকে পাঠালেন, আচ্ছা সেটা হচ্ছে সল্টলেক স্টেডিয়ামে। আচ্ছা আমি গিয়েও ছিলাম, হ্যাঁ এবং আমাদের মধ্যে 1 ঘন্টা কথাও হয়। কি কথা রাজনীতির হয়েছে কথা। সেটা আমি বলবো না, হ্যাঁ। কারণ আমায় যখন ডেকে পাঠাচ্ছে খুব স্বাভাবিক, আপনাকে বুঝতে হবে হ্যাঁ নেগেটিভ তো নিশ্চয়ই হবে না, পজিটিভ হবে। আর তখনই আমি শুনতে পাই সুজিত বোসের উপর হামলা চলতে পারে, ওকে মেরে ফেলতে পারে। তখন আমি দৌড়ে গেলাম সুজিত বোসের অফিসে, আচ্ছা গিয়ে আমি ওকে সাপোর্ট দিয়ে এলাম, মোরাল সাপোর্টটা দিয়ে এলাম। কারণ অনেকদিন সংবাদ মাধ্যমে জল্পনা হয়েছে যে সুভাষদা দল ছাড়বেন কিনা, তারপর তো আলটিমেটলি সৈফুদ্দিন চৌধুরী বা সমীর পুতুটুন্ডুর সঙ্গে গেলেন না, দলেই থেকে গেলেন, কিন্তু একটা টানা পড়েন সবসময় একটা জল্পনা এটা চলেছে। সেটা তো সবচেয়ে বড় সাক্ষী আমি। আচ্ছা কিরকম? ওই যে আমায় ডেকে পাঠিয়েছিলেন সল্টলেকে স্টেডিয়ামে, কি কথা বলতে, আলুর চপ খাওয়াতে তো নয়। নিশ্চয়ই রাজনীতির লোক রাজনীতির কথা বলবে। হ্যাঁ এখন রমলা চক্রবর্তীদের সঙ্গে কোনো যোগাযোগ আছে? না, আমার সাথে কোনো যোগাযোগ নেই। দিদি এইখানে একটু একেবারে আপনার সংসদীয় রাজনীতিতে বিপুল এবং কিছুটা অপ্রত্যাশিত জয়, যদিও সোমনাথবাবুকে বহুবার এ নিয়ে প্রশ্ন করেছি। হ্যাঁ, উনি একটা সাক্ষাৎকারে আমায় বলেছিলেন যে মমতা ব্যানার্জি আর আনন্দবাজার একসঙ্গে আমায় হারিয়েছিল, ব্যাপারটা মোটেই তা ছিল না। সঞ্জীব তীর্থঙ্করের কেসটা নিয়ে বলছেন, ঘটনা হ্যাঁ। হয়েছিল। হ্যাঁ, তো এইটা আমি দেখছিলাম 84। আমার মনে আছে যখন রেজাল্ট বেরোলো তখন আনন্দবাজারের সংবাদটা বেরিয়েছিল হ্যাঁ। যে একটা রেল লাইনে কাটা পড়ে আছে সঞ্জীব একদম তীর্থঙ্কর। একদম এই হচ্ছে সেই কার্টুন যাদবপুরের কংগ্রেস এক্সপ্রেস। এটা বেরিয়েছিল হচ্ছে আনন্দবাজার পত্রিকায় 30শে ডিসেম্বর ইন্দিরা 84 গান্ধীর সাল। মৃত্যুর পর আমরা হ্যাঁ। একদিন নভেম্বরে ইলেকশন হয়েছিল, হ্যাঁ। তো তখনই প্রথম 16টা সিট আমরা পেয়েছিলাম। দিদি এই ছবিটা, ইনি হচ্ছেন রানু ঘোষ, ডিএম 24 পরগনার, যাদবপুরে আপনার হাতে জয়ের সার্টিফিকেট তুলে দিচ্ছেন। তার আগে আমায় বলেছিল আপনি ভালো করবেন কিন্তু এবার জিততে পারবেন না। আচ্ছা, ইনি বলেছিলেন? হ্যাঁ। আচ্ছা আর তার আগে একটা উচ্ছেদের ব্যাপার নিয়ে আমায় বলেছিল, আমরা কালকে উচ্ছেদ করব, আপনাকে জানিয়ে রাখলাম, আপনি এখান থেকে সরে যান, একটা দিন বাড়িতে থাকবেন না, তারপরে এসে আমাদের কাছে পুনর্বাসনের প্যাকেজ চাইবেন, আমি করে দেবো। মানে আপনি যখন বললেন তখন তো আমি মধ্যরাত থেকে জেগে থাকবো। কিন্তু মানে আমি বলছি সেই সময়ের বিচারে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারানো, এবং আমি কাগজে যা দেখছি আপনার স্ট্র্যাটেজি ছিল একদম বাড়িতে বাড়িতে রান্নাঘরে ঢুকে পড়ছেন, খাবার টেবিলে বসে গল্প করছেন, আর সেখানে সিপিএম এর স্ট্র্যাটেজিটা ছিল বড় বড় জনসভা। আপনার কি মনে হয় যে দেখো, 84 আগেকার দিনের এমপিরা জনসংযোগ করতেন না, আমার সময় থেকেই এমপিরা জনসংযোগটা করতে শুরু করে। আচ্ছা কারণ এটা আমি বিভিন্ন জায়গায় যোগাযোগটা এত রাখতাম এবং বিভিন্ন জায়গায় যেতাম, মানুষ বিপদে পড়লে বা কোনো রকম বিপদে আপদে সম্পদে সব সময়। ফলে তখন সোমনাথ চ্যাটার্জি একবার বলেছিল এই মমতাটা জিতে আমার 12টা বাজিয়ে দিয়েছে। আমাদের এখন এমপিরা অনেকেই বলেছিল যে আমাদের এখন খাটতে বেশি হয়, আগে আমাদের না খাটলেই হতো। এমপি মানে হচ্ছে লাট্টু, মানে ওখানে লাট্টু ঘোরা অ্যাজ দিস মাছ। এমপি মানে আমি একটা অবজেকশন থেকে বলছি না, আবার অনেকে আবার এটা নিয়ে আবার অবজেকশন করবে, মানে ওরা একটু উচ্চ স্তরের লোক, সুতরাং এমএলএরা যাবে লোকালি, পঞ্চায়েত যাবে, কর্পোরেশন যাবে, বাট ওরা যাবে না, এরকম একটা ব্যাপার। জাতীয় রাজনীতির But স্তরে আমার থাকে। একটা, তোমরা যেটা বলছো তার আসল কারণটা তোমাকে খুঁজতে হবে। কিরকম? আমি যেহেতু ছাত্র রাজনীতি করে এসেছি এবং আমাকে ছাত্র রাজনীতিটা করতে হচ্ছে এসইউসির সাথে, এবং সিপিএমও ছিল, তারা আমাকে অনেকবার প্রাণে মারতেও গিয়েছিল। যোগমায়া দেবীতে তখন তো ওরে বাপ। মানে ডিএসও ছিল এবং আপনার ছাত্র পরিষদ ছিলই না, এসএফআই ছিল দুপুরে, আর ওরা প্রায় বন্ধ রেখে দিত, আর আমি রেলিং এর উপরে উঠে ওদের নামিয়ে দিতাম। এসব নানা রকম কাণ্ড ছিল। একবার তো আমি মানে বক্তৃতা দিচ্ছি, মানে আশুতোষ কলেজে 2 ঘন্টা স্লোগান দিচ্ছি, জল তেষ্টা পেয়েছি। আমার সাথে অশোকা ছিল, আমরা দুজন বললাম চল তো একটু জল খেয়ে আসি। খেতে এসে দেখি একটা ছেলে একটা গাড়িতে করে এসে আমাদের একটা ছাত্র পরিষদের ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে কলার ধরে। তখন আমি গিয়ে কলারটা ধরলাম আর অশোকা ধরে চড় দিল, এই করে ছেলেটাকে বাঁচালাম। তারপরে তো আমাকে একবার তাড়া করলো তোমার ওই শ্যাঙ্গু ভ্যালি পর্যন্ত, বোম শোট টোট সব নিয়ে। তখন আমি, ওটা অবশ্য সিপিএম ছিল, তখন আমি ওই শিওরি মিষ্টান্ন ভান্ডারের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, পাড়ার ছেলেরা আমাকে ঢুকিয়ে দিল ভেতরে, কোলাপসিবল গেটের ভেতরে। তাহলে সেদিনকেই আমি কুচি কাটা হতাম। এরকম অনেক ঘটনা আছে, কটা বলবো। এইটা হচ্ছে 84 সালের আপনার ছবি, এটা হচ্ছে মাসিমার সঙ্গে, আমার মনে হয় এটা হচ্ছে বাবার মৃত্যুর 2 দিন আগে। ও আচ্ছা, এটা 87। এইবার আমি আসবো 89, তার কারণ রাজ্য রাজনীতিতে এই হিংসার জায়গাটা কি ভয়ঙ্কর। 89-তে আপনি মালিনী ভট্টাচার্যের উল্টো দিকে দাঁড়ালেন, এবং যখন রেজাল্ট বেরোলো এই বাড়িতে হামলা হয়েছিল, ভোট কেন্দ্রেও হামলা হয়েছিল। আমাদের একটার সময় এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল মেরে, সব লাইট অফ করে দেওয়া হয়েছিল।
এবং সমস্ত ব্যালটগুলো নিজেদের ফেভারে, আগে তো ব্যালট গুনতো, 49টার উপরে একটা শুধু ওদের চিহ্ন লাগিয়ে দিয়েছিল। ফলে যেখানে আমরা 30,000-এ জিতছিলাম, ওখানে এইসব করে দিয়ে সব এজেন্ট বোমাবাজি করে, মারপিট করে, সব কিছু হামলা করে একেবারে পুরো ওরা 17-18,000-এ জিতলো আলটিমেটলি। বাট এটা অ্যাকচুয়াল ওদের জেতা নয়, এটা হচ্ছে ফোর্সফুলি, যেটা আমার বই লেখা আছে অবিশ্বাস্য, দেখবে অনেক তথ্য আছে, সেই অবিশ্বাস্য বইতে আমার অনেক কিছু লেখা আছে। দিদি, তারপরে যেদিন রেজাল্ট বেরোলো সেদিন এই বাড়িতে এখানে হামলা হয় এবং আপনার বোনকে এই বাড়িতে মারধর করা হয়, মনে আছে ঘটনাটা? হ্যাঁ হ্যাঁ, অনেক হামলা করেছে ওরা। তারপরের দিন আমতলায় গুলি চালিয়েছে, আমি তো পরের দিনই বেরিয়ে গেছিলাম। আমতলায় গুলি চালিয়েছে, ওখান থেকে আমি সুভাষিসের অফিসে হরিদেবপুরে আসলাম, জিপ ছিল তখন আমার একটা, তখন এসে দেখছি পুলিশ আমাকে পুরো ঘিরে নিয়েছে। তা আমি ওখানে বসেছিলাম। এটা রেজাল্ট বেরোনোর পর? হ্যাঁ, পরের দিনই এসব ঘটনা। আমতলা থেকে তো আমি হরিদেবপুর হয়ে আসলাম, জোকা দিয়ে ঢুকে গেলাম। ওখানে আমাদের একটা পার্টি অফিস ছিল, ওখানে গিয়ে বসলাম। ওখানে গিয়ে বসে আছে তো দেখছি আমার পেছনে পুলিশ দাঁড়িয়ে আছে। আমি কোথায় যাব না যাবো আমার ডিটেলস চাই। তখন আমি কিছু না করে সুভাষিসকে বললাম, সুভাষিস কাছাকাছি কোনো বাড়ি আছে? বললো হ্যাঁ আছে, পরিচিত। আরে চ তো। তখন আমার সাথে একটি মেয়ে ছিল, আমি বললাম এই তোর শাড়িটা আমায়তে, আমার শাড়িটা তুই পর। আর বললাম একটা অটো ডেকে দে। নিয়ে পরে অটো করতে করে পালিয়ে গেলাম। নিয়ে বেহালা দিয়ে যেতে 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 একটা গলির মধ্যে আমি বললাম অটোওয়ালাকে এমন জায়গায় দাঁড়াবে যে গলিতে একজনের বেশি দুজন ঢুকতে পারে না। নিয়ে সেখানে দাঁড়িয়ে তারপরে ও গাড়ি দাঁড়িয়ে পড়লো, পুলিশের গাড়ি, আমার সাথে ঢুকতে পারলো না। আমরা পুরো চো করে একদম পুরো চুকিটকিট খেলতে খেলতে ওই সরু গলি দিয়ে বেরিয়ে চলে এলাম। সারাক্ষণ নজরদারি করে রাখ। আমার দেয়ালটাই আসলে একটা ছোটবেলা থেকেই গেছে। আমি যখন বাড়িতে ঢুকি এটা করে দেয়। এখন শিবরাত্রি আসছে, সেই জন্য এটা কাল ভৈরব। আর দিদি, যে বগলা মন্দিরটা করলেন ওটা কোথায়? ওটাই মনে আছে। আচ্ছা, ওইখানে। ওই যেটা দেখবে ক্রিম ক্রিম কালার টাইপের অনেকটা, ওইটা ওটা এখন খোলা আছে। এগুলো রং করা হলো, আমরাই করি, কারণ আগে যারা ছিল তারা চলে গেছে, সুতরাং আমাদেরই করতে হবে। ওই যে মন্দিরটা দেখলে, এটা হচ্ছে মন্দিরের এটা ছোটবেলা থেকেই। ভোটের রেজাল্ট কি হতে পারে? দেখুন, আমার মানুষের উপর বিশ্বাস, ভরসা, আস্থা সবটাই আছে। মামাটি মানুষই তৃণমূল কংগ্রেসের ভরসা, আর শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই মানুষের ভরসা। সিট বাড়বে না কমবে? বাড়বে। ওরা যে অত্যাচার করেছে মানুষের উপরে এসআইআর এর নামে, ধর্মে ধর্মে আগুন লাগিয়েছে, দাঙ্গা লাগিয়েছে, জাতপাতে আজকে আদিবাসী ছেলে মেয়েদের যেভাবে অত্যাচার করা হচ্ছে, তপশিলি থেকে শুরু করে, মতুয়া থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে, কামতাপুরি থেকে শুরু করে, লোধা থেকে শুরু করে, সবর থেকে শুরু করে, তুমি কি ভাবছো মানুষ ভুলে গেছে সব? এর উত্তর তো ব্যালটেই হবে। তাহলে ইলেকশন কমিশনের এত তাড়াহুড়ো কেন? তো ওনাকে অন দ্য ইভ অফ ইলেকশন 6 মাস ধরে অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করার জন্য। এর আগের কয়েকবারও আপনি বলেছেন যে কেন্দ্র আপনার প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ এই নির্বাচন এলে শক্তিশালী করে বা একটা সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করে। এখনো আচ্ছা, 6 মাস আগে থেকে করছে। 6 মাস আগে তুমি দেখো, ইভেন কোনোদিন আমি শুনিনি নির্বাচন কমিশনার হোম সেক্রেটারিকে বলে তুমি এসো আর অন্য রাজ্যের দায়িত্ব নাও। এটা কি হচ্ছে? বিধাননগরে পুলিশ কমিশনারকে ডিউটিতে পাঠাতে হবে অন্য জায়গায়, তো বিধাননগরটা দেখবে কে? তোমরা আসবে টাকার থলি নিয়ে, তোমরা আসবে নানা রকম হোটেলে থাকবে, তোমাদের প্রোটেকশন দিতে হবে না? 2 হচ্ছে, তুমি আমাকে বলো, সুনীল চৌধুরী আসানসোলের কমিশনার, তাকে ডেকে পাঠিয়েছে, হোম সেক্রেটারিকে ডেকে পাঠিয়েছে, পঞ্চায়েত ডেভেলপমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি উলগানাথনকে ডেকে পাঠিয়েছে। এবার তুমি বলো পাওয়ার ডিপার্টমেন্টে পিডিসিএল সেলিমকে ডেকে পাঠিয়েছে। আরে আমার গভর্নমেন্টে চলবে কোত্থেকে? একেতে তুমি 9 জন অফিসার তুলে নিয়েছো, এরপরে তুমি আমার লোকের এসআইআরে ব্যস্ত হয়ে গেছে, 6 মাস ধরে ডিস্টার্ব করছো। তুমি তো আগে করতে পারতে, 24 বছর টাইম পেয়েছিলে। অন দ্য ইভ অফ ইলেকশন তুমি 6 মাস ধরে রাষ্ট্রপতি শাসনের নাম করে তথাকথিত রাষ্ট্রপতি শাসন চালাচ্ছ। ইলেকশন কমিশন এটাকে বলছেন তথাকথিত রাষ্ট্রপতি শাসন, মানে অলমোস্ট। ইয়েস, সুপার পাওয়ার দেখাচ্ছে, সব অফিসারদের থ্রেট করছে। তুমি আমাকে বলো, তুমি চিফ সেক্রেটারিকে আবার কল করলে, আবার তুমি কল করছো, কেন কল করছো? তুমি ডিএমদের বলছো আমি যা বলবো তাই শুনতে হবে। ওয়াই? একটাই মোটিভ ভ্যানিশ কুমারের, সেটা হচ্ছে এনি হাউ পিপুল উইল নট ইলেক্ট দ্য গভর্নমেন্ট, হি উইল ইলেক্ট দ্য গভর্নমেন্ট বিফোর দ্য ইলেকশন। যেটা বিহারে হয়েছে, যেটা হরিয়ানা হয়েছে, যেটা মহারাষ্ট্র হয়েছে। আমি এখনো বলছি মহারাষ্ট্রে কংগ্রেস জোট হারেনি, হরিয়ানায় হারেনি, বিহারেও হারেনি। আচ্ছা, কিন্তু হারানো হয়েছে। কংগ্রেস তো এই জোর দিয়ে বলছে না। ভাই ওরা কি বললো না বললো আমি জানি না,
আমরা যেটা বুতে বুতে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করতে পারি এবং করেছি বলে ধরেছি। ধরুন এখনো যখন কেন্দ্রে গিয়ে সুপ্রিম কোর্টের দিল্লি গিয়ে এসআইআর নিয়ে আপনি সওয়াল করছেন, কোথাও একটা কি আপনার মনে হয় যে আপনার বিরোধী নেত্রীর যে সত্তা সেটা এখনো যথেষ্ট, মানে 15 বছর বা কয়েক মাস বাকি আছে মুখ্যমন্ত্রী থাকার পরও বিরোধী নেত্রীর ভূমিকায় আপনি সমান স্বচ্ছন্দ? দেখো, আমি তো মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে বিচার করি না। আজকে তো আমি পজিশন অপোজিশন দুটো বিলংস করছি, এটা আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। মানুষের কথা তো আমায় বলতে হয়। একটা কথা যেমন কালকে একটা গন্ডগোল হলো, আমি ইমিডিয়েট অ্যারেস্ট করো, এটা অপোজিশনে বলার কথা ছিল, তারা বলেনি। তারা তাদের স্বার্থ ছাড়া নড়ে না, কিন্তু আমার আরে তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছি। শুধু তাই নয়, এরকম যেখানেই যা ঘটে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করাই। আচ্ছা, তুলনামূলক বিচারে অপোজিশনের মধ্যে আপনি কাকে মানে বেশি নম্বর দেবেন? কাউকেই দেবো না, দুটোই সমান, রাম আর শ্যাম এক। কংগ্রেস তারাও তো আপনাকে, ও তো বাম রাম শ্যাম সব এক, আমি তো বলেই দিই। কেন তুমি আমাকে বলো না, কেরালায় বিজেপি আর সিপিএম প্ল্যান করছে একসাথে ইলেকশন লড়বে, তো কংগ্রেসের কি উচিত নয় সিপিএম এর সাথে সম্পর্ক ত্যাগ করা, যেটা আমি অনেকদিন আগে বলেছিলাম? কই করছে না তো। সেটা করেছে তো? না না, একদম করেনি। ঘোষণা করলো যে আমরা একা লড়বো। আরে ভাই, বলে ওই রকম। আবার সিপিএম কংগ্রেসের পুরনো সাথী সেটাও বলে। ভাই, মিটিং এ বসে তো আমি দেখতাম, যখন সীতারাম ইয়েচুরি বসেছিল, বসে থাকতেন ইন্ডিয়া জোটের মিটিং এ, হ্যাঁ, অনেক কিছু দেখতাম। সিংহাসন মানে, যে কোনো চেয়ার মানে কাঁটার মুকুট। এখনো সমালোচনা শোনার ক্ষেত্রে আপনি কতটা স্পর্শকাতর? এখনো সমালোচনায় আপনার কতটা রক্তাক্ত হন, কতটা রেগে যান? হৃদয়ে কখনো কখনো রক্তক্ষরণ হয়, জ্বালার বিচ্ছুরণ হয়, কিন্তু যারা বুদ্ধিমান হয় তারা এটাকে সহ্য করে, অপেক্ষা করে সময় মতো জবাব দেওয়ার জন্য, কাজের মধ্যে দিয়ে। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মফলটাকে দেখো, কে কি বললো কেয়ার করো না। আজকে শুধু আমি নই, শাহরুখের বিরুদ্ধেও হয়, সলমানের বিরুদ্ধেও হয়, এখানে যত আর্টিস্ট আছে কার বিরুদ্ধে হয়নি? রূপঙ্করের বিরুদ্ধে কম হয়েছে? প্রত্যেককে স্ক্রোল করা হয়, কার বিরুদ্ধে হয় না? আর বিজেপি টোটালটাই আর্টিফিশিয়াল একটা। আপনার সরকারের কোনো বিষয় বা পুলিশের কোনো সমালোচনা যখন আমি স্টুডিওতে এরপরে করব, তখন মনে হবে যে সুমনকে কেন সাক্ষাৎকার দিলাম বাড়িতে ডেকে। তোমরা তো এমনিতেই করো, হ্যাঁ, আমি কি জানি না? তোমরা প্রতিদিন কি করো সেগুলো তো আমি দেখতে পাই। কাজে তোমরা যে করো না তা তো নয়, তোমরা সবচেয়ে বেশি করো একদম, এবং এটাও ফ্যাক্ট। গণতন্ত্রে তো ধরুন আমারও সমালোচনার অধিকার আছে, কিন্তু তোমাদের আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা একটা সাইড দেখবে না, তোমরা বোথ দ্য সাইড দেখবে। আমি তোমাকে একটা টোটাল স্টোরি বলছি, একটা ছোট্ট। আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম, একটা কেস এসেছিল আমার কাছে, এটা আমার বড় শিক্ষা। ছেলেটা 26 বছর বয়স, পরীক্ষায় পাশ করে গেছে ওরালে রিটিনে। আমাকে বললো ওর সুগার আছে, ওর ডায়াবেটিক পেশেন্ট, তাই চাকরিটা দেওয়া যাবে না। আমরা ইউ আর রং, এটা তোমার জাস্টিস হচ্ছে না, তুমি বরঞ্চ তাকে আরো মানসিকভাবে শান্তি দেবে, নিয়ে এসো ফাইল, আমি সই করে দিচ্ছি, এবার থেকে এটা অ্যালাউড হবে। ডায়াবেটিক পেশেন্ট মানে এটা তো তার অপরাধ নয়। একদম, এই ব্যাধির জন্য কেন সে সাফার করে? আমি অপোজিশনটাকে, আমি নিজেকেই পজিশনে রাখি, নিজেকেই অপোজিশনে রাখি। সেটাই তো বললাম, আপনার প্রশাসনিক বৈঠক দেখলে তো তাই মনে হয়। আপনি মুখ্যমন্ত্রী, আপনি বিরোধী দলনেত্রী, দাঁড়িপাল্লার ব্যালেন্সটা আমাকেই করতে হবে। নিঃসন্দেহে এটা আমি বলবো যে সবসময় আপনিও যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন সংবাদ মাধ্যম কিন্তু বিরোধীদের দিকে একটু, মানে যেহেতু রাষ্ট্রের দ্বারা যারা অপ্রেস, তাদের দিকে একটু ঝুঁকে থাকবে। আমরা হচ্ছে আয়নার মতো, যেটা হয়েছে দেখবেন নন্দীগ্রাম বা নেতাইতেও কখনো আমরা বলিনি যে বামফ্রন্টকে ভোট দিও না, তৃণমূলকে ভোট দাও, বা একে ভোট দাও, ওকে ভোট দিও না। সংবাদ মাধ্যম আয়নার মতো, এবং সেখানে সমালোচনা থাকবে, কিন্তু পাশাপাশি তারা একটু কিন্তু দাঁড়িপাল্লায় সংবাদ মাধ্যম দিদি অপোজিশনের দিকে ঝুঁকে থাকবে। আমরা তো এখানে অপোজিশনকে রেড কার্পেট দিয়ে রেখে দিয়েছি। আমরা দিল্লি গেলে ওরা আমাদের ব্ল্যাক কার্পেট দেয়। শোনো, আজকে অপ্রেসড আমরা, অপারেশন সাপ্রেশন যদি বলো, আজকে আমরা সবচেয়ে বঞ্চিত, লাঞ্ছিত। যে ব্যবহার এই বিজেপির কাছ থেকে 14 সাল থেকে আমরা পাচ্ছি, বাংলাকে টোটাল বাঞ্ছনা, লাঞ্ছনা, অত্যাচার। তাদের আবার কি, তারা কি বিরোধী দলে আছে? তারা তো সরকারি দলের থেকে বেশি সুবিধা ভোগ করছে। সরকারি দল করতে পারে না। সরকারি দলের একটা কিছু কেউ করলে আমি তাকে অ্যারেস্ট করি, আর বিরোধী দল কোনো একটা ঘটনা ঘটলো, ধরো একটা পটকা ফাটলো, পাঠিয়ে দিল এনআইএ কেস, পাঠিয়ে দিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, পাঠিয়ে দিল এসসি কমিশন। যখন ত্রিপুরায় ঘটনা ঘটে, যখন বিহারে ঘটে, যখন রাজস্থানে ঘটে, যখন উন্নাও ঘটে, যখন গুজরাটে ঘটে, তখন তোমরা কি করো? তখন তোমরা কি লাল আলু খাও না কচু খাও? অনেক ধন্যবাদ, অনেক ভালো থেকো,
সুস্থ থেকো। দেখুন, ইতিহাসের ওপর সময়ের ধুলো পড়ে। এতক্ষণ আমরা চেষ্টা করলাম যে স্মৃতির পথ ধরে হেঁটে ইতিহাসের ওপর থেকে সেই ধুলো সরানোর, আর পাশাপাশি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনে নেয়া। এই পর্বগুলো আমরা শুরু করেছিলাম বিমান বসুকে দিয়ে। আজকে আপনারা পেলেন 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বিখ্যাত বাসিন্দার একেবারে নিজস্ব স্বাক্ষর। আর এর পরের পর্বে আমাদের অতিথি থাকবেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আর সফর সঙ্গী আপনারা। এসআইআরে অনিয়ম, সরাসরি চাকরি থেকে 7 জন এইআরওকে সাসপেন্ড করলো জাতীয় নির্বাচন কমিশন। চাকরি থেকে 7 জন এইআরওকে সাসপেন্ড করা হলো। 13টি রাজ্যে এসআইআর চলছে, এই প্রথম সরাসরি সরকারি আধিকারিককে সাসপেন্ড করলো কমিশন। নথি যাচাইয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ 4 জেলার 7 জন এইআরওকে সাসপেন্ড করা হলো। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর, এই 4টি জেলার 7 জন এইআরও রয়েছেন যাদের সাসপেন্ড করেছে জাতীয় নির্বাচন কমিশন।